Assalamu alaikum. Today is the second class of the final topic. I think CSE209 section 1 electrical circuit for the semester fall 2021. I think today we are going to continue from phasor. So in our last class আমরা সাইনোসয়েড নিয়ে কথাবার্তা বলছিলাম। সাইনোসয়েড মানে হচ্ছে যেই ফাংশনগুলা বা যেই ভোল্টেজ বা কারেন্ট গুলা সাধারণত সাইন বা একটা কোসাইন ফাংশনের ফরম্যাট ফলো করে, এবং এই কোসাইন বা কোসাইন ফাংশনের একটা নির্দিষ্ট লেখার জন্য একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে। সো এই স্ট্রাকচারটার সাথে আমরা মোটামুটি পরিচিত হয়েছিলাম, বাট আমরা আরেকটু আগের দিনের ক্লাসে আরেকটু ফার্দার অ্যাডভান্সড হয়ে আমরা দেখছিলাম যে আসলে সাইন ফাংশন বা কস ফাংশনগুলো লেখার জন্য একটা স্পেসিফিক ফরম্যাট আছে, উইচ ইজ সামথিং লাইক দিস। সো ভি উইদিন ব্র্যাকেট টি লেখা মানে দিস ইজ আ টাইম ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। সো এটা সময়ের সাথে সাথে পরিবর্তিত হবে, ভোল্টেজটা সময়ের সাথে সাথে পরিবর্তিত হবে। সো এই ফাংশনটা যেটা দেয়া থাকবে, এই ফাংশনের মধ্যে টি এর ভ্যালু কত বসাবো তার উপর বেস করে আমার ওভারঅল ভোল্টেজটা কত ভোল্ট আছে সেই জিনিসটা নির্ধারিত হবে। সো এইখানে আমাদের ফার্স্টে যে কনস্ট্যান্ট টার্মটা থাকে সেটাকে আমরা বলি অ্যামপ্লিটিউড। সিগন্যালটা উপরে নিচে কতটুকু লম্বা সেটা একটা মেজারমেন্ট। সো পজিটিভ পিক থেকে নেগেটিভ পিক পর্যন্ত যত আছে দুইটার বিয়োগফল ডিভাইডেড বাই 2 ইজ ইওর অ্যামপ্লিটিউড। দেন ওমেগা ইজ দ্য অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, বা আমরা বলি কৌণিক কম্পাঙ্ক। সো একক সময়ে কোন একটা রোটেটিং বডি কত ডিগ্রি ঘুরে সেটার একটা মেজারমেন্ট হচ্ছে আপনার ওমেগা। ওমেগা ইকুয়ালস টু টুয়াইস পাই বাই টি কিংবা টুয়াইস পাই এফ, দুই ধরনের ফরম্যাটই আছে। সো সামটাইমস সাইন ওমেগা টি বা কজ ওমেগা টি সেটা না লিখে আমরা কজ টুয়াইস পাই এফ টি আকারেও লিখি, অথবা কজ বা সাইন টুয়াইস পাই বাই টি মাল্টিপ্লাইড বাই এই স্মল টি, এইভাবে লিখি। দিস ফাই ইজ নোন অ্যাজ দ্য ফেজ। এইটা বোঝায় যে এইটা সিগন্যালটা স্টার্টিং পয়েন্ট কতটুকু কোন সময় থেকে শুরু হয়েছে। এর ভ্যালু যদি বেশি হয় তাহলে সিগন্যালটা ডান দিকে সরে যায় সংখ্যা রেখার উল্টা, এবং ফায়ার ভ্যালু যদি কমে যায় তাহলে সেটা বাম দিকে সরে যায় সংখ্যা রেখার উল্টা। সো যেই সিগন্যালটা বেশি বাই থেকে শুরু হয়েছে দ্যাট ইজ দ্য লিডিং সিগন্যাল। সো দুইটা সাইন বা কোসাইন ফাংশনকে একই রকম ফরম্যাটে নিয়ে আসার পর, সো দুইটাই সাইন বা দুইটাই কস বানানোর পর আমরা দেখবো যে কার ফেজ অ্যাঙ্গেল বা ফাইটা বড়। সো সেইটা আমরা বলতেছি বেশি বাম থেকে শুরু হয়েছে, সো দ্যাট সাইনোসয়েড ইজ লিডিং। আর যেটা ডাইনে থেকে শুরু হয়েছে দ্যাট ওয়ান ইজ ল্যাগিং। সো এইটা করার আগে আমাদেরকে ইনশিওর করা লাগবে যে দুইটারই ওমেগা সেম এবং দুইটারই সাইনে দেয়া আছে অথবা দুইটাই কজে দেয়া আছে। যদি কোনোটা সাইন বা কজে দেয়া না থাকে, ইন সাচ কেস আমরা এই ফর্মুলাগুলা, এই চারটা ফর্মুলা ব্যবহার করে আমরা সাইন থেকে কজ বা কজ থেকে সাইন আমরা কনভার্ট করতে পারবো। আমাদের গোল থাকবে, এখানে যদিও এই কথাটা বলা নাই, বাট আমাদের গোল থাকবে সবকিছুকে পজিটিভ কজে নিয়ে যাব। সো মাইনাস কজ থাকলেও কজে নিয়ে যাব, কজ থাকলে তো কজে নিয়েই আছে, প্লাস সাইন থাকলেও কজে নিয়ে যাব, মাইনাস সাইন থাকলেও কজে নিয়ে যাব। সো এই টাইপের একটা ম্যাথ আমরা আগের দিন দেখছিলাম, আমরা 9.1 এবং এক্সাম্পল এবং প্র্যাকটিস প্রবলেম 9.1ও দেখছি, এবং আগের দিন আমরা এক্সাম্পল 9.2 আমরা অঙ্কটা বোধহয় করছিলাম। এটা এক্সামে আসে এই অঙ্কটা বহুবার, এবং ক্লাস টেস্টেও দেওয়া হয়। সো দুইটা সাইনোসয়েডের মধ্যে কোনটা লিডিং কোনটা ল্যাগিং, দুইটাকে আমরা কজে কনভার্ট করছি, করে দেখছি কোনটা ফেজ অ্যাঙ্গেল বড় তাহলে সেটা লিড করতেছে। সো তারপরে সেখান থেকে আরো তিনটা আনসার ডিরাইভ করা যায়, আমরা আগের দিন লাস্ট ক্লাসে দেখছি। ক্লাসে যেভাবেই করেন, এই ক্লাস টেস্টে যেভাবেই করেন, এক্সামে করার জন্য আমি রিকমেন্ড করি হতে মেথড 3 বা গ্রাফিক্যাল মেথড, যেটা কিনা একটা স্পেশাল টাইপের গ্রাফ আঁকা লাগে। তারপরে আমাদের যেই সাইনোসয়েড দুইটা দেয়া থাকে সেই সাইনোসয়েড দুইটাকে আমরা তাদের অ্যামপ্লিটিউড এবং তাদের ফেজ অ্যাঙ্গেল সহ আমরা এইভাবে ড্র করি। আগের ক্লাসে আমরা একটু এক্সপ্লেইন করছি যে কিভাবে এই জিনিসটা আমাদেরকে ড্র করতে হয়। তারপরে আমাদের ইন বিটুইন যে ফেজ অ্যাঙ্গেল এইটা কত, তারপরে আমরা দেখতেছি যে স্টার্টিং পয়েন্ট কজ ওমেগা টি, সেখান থেকে যদি রোটেশন স্টার্ট হয় তাহলে এই রোটেশন স্টার্ট হয়ে লিডিং কে বেশি আগে আছে। সো লিডিং ডিরেকশনে কে আগে আছে, অ্যান্টি ক্লক ওয়াইজ ডিরেকশন ইজ দ্য লিডিং ডিরেকশন, যে আগে আছে। সো V2 আগে আছে, তাহলে আমরা বলবো V2 লিড V1 বাই হোয়াট এভার দ্য অ্যাঙ্গেল ইজ ইন বিটুইন দেম। সো V1 আর V2 এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে দেখা যাচ্ছে 30 ডিগ্রি, সো V2 লিডস V1 বাই 30 ডিগ্রি। অথবা যদি জয় পরাজয় উল্টায় দিতে চান, আমরা আউটার অ্যাঙ্গেল বলবো যে আমরা V1 লিডস V2 বাই 360 মাইনাস 30, সো 330 ডিগ্রি। সো আপনি V1 কে যদি জিতাই দিতে চান তাহলে আপনাকে আউটার অ্যাঙ্গেলটা কনসিডার করতে হবে, আর যদি V2 কে লিড করাইতে চান তাহলে ইনার অ্যাঙ্গেলটা কনসিডার করতে হবে। আগের দিন আমরা এই জিনিসগুলো নিয়ে বলছি, এবং প্র্যাকটিস প্রবলেম 9.2 করে আমরা ক্লাস শেষ করছি সো ফার। সো দিস ওয়াজ দ্য রিক্যাপ অফ আওয়ার লাস্ট ক্লাস। রাইট নাও উই আর গোইং টু স্টার্ট ফেজর। এখন থেকে নতুন টপিক শুরু হবে। সো ফার সো গুড। কোনো কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন? আওয়াজ দিয়েন। কোনো প্রশ্ন আছে? নাই হোপফুলি। নো স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে এখন আমরা স্টার্ট করতেছি উইচ ইজ ফেজর। সো আমাদের এই চ্যাপ্টারের নাম ছিল সাইনোসয়েডস এন্ড ফেজরস। সো আগের ক্লাসে আমরা সাইনোসয়েড নিয়ে কথাবার্তা বললাম, এখন সেগুলো রিপিট করলাম এইমাত্র। এখন আমরা শুরু করব হচ্ছে ফেজর।
হোয়াট ইজ এ ফেজর? ফেজর শব্দটা খেয়াল করে দেখবেন ফেজের সাথে রিলেটেড। এ ফেজর ইজ রিলেটেড টু দ্য ওয়ার্ড ফেজ, PHASE। নাও হোয়াট ইজ দ্য ফেজ অফ এ সিগন্যাল? লেট আস সে যে আমাদের একটা সাইন ফাংশন বা একটা কোসাইন ফাংশন দেয়া আছে, সাইন বা কস ফাংশন দেয়া আছে। সো সেই সাইন বা কস ফাংশনটার যে স্ট্রাকচার উইচ ইজ গিভেন সামথিং লাইক, আমরা একটু সামনে যাই, কোথায় জানি লেখা আছে এরকম। সো লেটস সে আমাদের একটা সাইন বা কোসাইন ফাংশনের একটা ভোল্টেজ বা কারেন্ট, একটা সাইন বা কোসাইন ফাংশন, সেটার একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার এখানে দেয়া আছে। আমরা আগের ক্লাসে অফসেট নামে একটা জিনিসের কথা বলছিলাম, যে এটার সাথে প্লাস দিয়ে কিছু নাই, তার মানে হচ্ছে প্লাস দিয়ে জিরো আছে, প্লাস হোয়াট এভার দ্য অফসেট ইজ, ঠিক আছে। বাট এই অফসেটটা কিছু নাই, তার মানে আমরা ধরে নিচ্ছি জিরো। সো এটা লেখা বা না লেখা একই কথা, সো এটা লেখা হয়নি। এনিওয়ে, সো এই জিনিসটা, এই ভিটি, এটা যেভাবে যে স্ট্রাকচারে লেখা আছে, দ্যাট মিন্স ইট ইজ এ টাইম ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, রাইট? ইট ইজ এ ফাংশন অফ টাইম, বিকজ উই সি দ্যাট এই ফাংশনটার মধ্যে একমাত্র আননোন হচ্ছে আপনার টি। only unknown is your t, ছাড়া বাদ বাকি সব কিন্তু দেখেন আপনার জানা আছে। সো আপনাকে যদি বলা হয় যে 6তম সেকেন্ডে ভোল্টেজ কত, জাস্ট টাইপ t ইকুয়ালস টু 6 সেকেন্ড। সো এখানে 6, তার মানে আপনি কোয়াইট ইজিলি 6তম সেকেন্ডে ভোল্টেজ কত সেটা বের করতে পারবেন, হোয়াটএভার দ্য অ্যাঙ্গেল, হোয়াটএভার দ্য ভ্যালু অফ দ্য ভোল্টেজ ইজ। আচ্ছা, এখন এই সাইনোসয়েডের মধ্যে আমরা এই যে ফাই ফাংশনটার কথা বলছিলাম, ফাই অংশটুকুর কথা বলছিলাম, দিস ফাই, এটার নাম যেন কি মনে আছে কারো? এই ফাইটাকে কি বলে? এইমাত্র বলছি, ফাইটাকে কি বলা হয়? ফেজ। সো যখন আমরা কোন একটা, এবং এই যে উপরের যেই স্ট্রাকচারটা আছে, দিস ইজ কল্ড এ সাইনোসয়েড, দিস ওয়ান ইজ এ সাইনোসয়েড, রাইট? সাইনোসয়েড মানে সাইনের মতো দেখতে একই। সো দিস ইজ এ সাইনোসয়েড। সো সাইনোসয়েড ইজ ভিটি, ভিটি ইজ ইওর সাইনোসয়েড, ওকে? সো দিস হোল ফাংশন ইজ এ সাইনোসয়েড। বাট সাইনোসয়েডের যে ফেজটা থাকে, ফেজ পার্টটা থাকে, সেই ফেজ পার্টটা আমরা নিব। এবং মনে আছে এই ফার্স্টের পার্টটাকে যেন কি বলে? ভিএম, এই পার্টটাকে যেন কি বলে? স্যার অ্যামপ্লিটিউড। Amplitude. So this one is known as the amplitude. So this is called the amplitude. So amplitude বা বাংলায় বলা হয় বিস্তার। So right now phasor is a special way to represent the sinusoid. সাইনোসয়েডকে রিপ্রেজেন্ট করার জন্য আরেকটা স্পেশাল মেথড আছে বা স্পেশাল ফরম্যাট আছে, সেটাকে আমরা বলি হচ্ছে ফেজর। সো ফেজরটা দেখতে কি রকম হয়? ফেজর শুধুমাত্র এই অ্যামপ্লিটিউড এবং ফেজ, এই দুইটা নিয়ে জিনিস নিয়ে সে ডিল করে, আর কোনো কিছু নিয়ে ডিল করে না। সো যদি কোনো একটা সাইনোসয়েডকে ফেজরে কনভার্ট করতে হয়, আবারও বলতেছি, সাইনোসয়েডও এসি ভোল্টেজ বা কারেন্ট লেখার একটা নিয়ম, ফেজরও এসি ভোল্টেজ বা কারেন্টকে রিপ্রেজেন্ট করার একটা নিয়ম। সো সাইনোসয়েড যদি দেয়া থাকে, সাইনোসয়েড থেকে ফেজরে নিয়ে যেতে হলে তাহলে আমাদের এই স্ট্রাকচারে লিখতে হবে। সো ভিএম অ্যাঙ্গেল ফাই। সো দিস ওয়ান উইল নো লঙ্গার বি এ সাইনোসয়েড, রাদার দেন আমাদের ব্লু কালারের ব্যাকগ্রাউন্ড বর্ডার দিয়ে যে জিনিসটা তৈরি করা, দিস ইজ কল্ড দ্য ফেজর। সো লাল কালারে যেটা আছে দ্যাট ইজ কল্ড দ্য সাইনোসয়েড, এবং নীল রঙের বর্ডার দিয়ে যেটা আছে দিস ইজ এ PHASOR। সো এই ফেজর দিয়ে আসলে কি বোঝায়? ফেজর দিয়ে আসলে যেই ভোল্টেজটাকে বোঝানো হচ্ছিল সেম ভোল্টেজটাকেই বোঝায়, বাট ডিফারেন্ট ওয়েতে লেখা হইলো, আর কিছু না। সাইনোসয়েডাল ফরম্যাটটা যেহেতু টাইমের উপরে ডিপেন্ডেন্ট, সো সেই জন্য সাইনোসয়েডকে সামটাইমস টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশনও বলা হয়, যে সময়ের সাথে ডিপেন্ডেন্ট কোনো কিছু। সো টাইমের সাথে রিলেটেড কোনো কিছু যদি হয় সেটাকে আমরা বলতেছি সাইনোসয়েড, এবং ফেজের সাথে যদি রিলেটেড কিছু হয় তখন সেটাকে আমরা বলতেছি ফেজর। সো এই চ্যাপ্টারের নাম হচ্ছে সাইনোসয়েডস এন্ড ফেজরস, দুইটাই। সো আমরা ফেজর আসলে দেখতেছি যে এটা হচ্ছে আসলে সাইন ফাংশনটাকেই এক্সপ্রেস করার একটা ডিফারেন্ট ওয়ে। আমরা সাইন ফাংশনেরই শুধু ভিএম পার্টটা নিচ্ছি এবং ফাই পার্টটা নিতেছি, নিয়ে আমরা বলতেছি দিস ইজ এ ফেজর, এই পার্টটুকুকে আমরা বলতেছি ফেজর। সো ফেজর আসলে একটা স্ট্যান্ডার্ড বা একটা স্পেশাল ওয়ে অফ রাইটিং বা এক্সপ্রেসিং দ্য ভোল্টেজেস অর দ্য কারেন্টস, যেটা শুধুমাত্র সাইনোসয়েডের অ্যামপ্লিটিউড এবং ফেজ নিয়ে ডিল করে। এবং ফেজর ইজ রিয়েলি এ কমপ্লেক্স নাম্বার, ফেজর একটা কমপ্লেক্স নাম্বার, ফেজর ইজ এ কমপ্লেক্স নাম্বার। এখন ফেজর বলতেছি আমরা একটা কমপ্লেক্স নাম্বার, ভালো কথা, বাট এই কমপ্লেক্স নাম্বার তো আমরা ছোটবেলায় দেখছি যে কমপ্লেক্স নাম্বার তো এরকম হয়, a প্লাস IB, এরকম ভাবে দেখছেন না এইচএসসি তে? কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট থাকে একটা, ইমাজিনারি পার্ট থাকে একটা। এই জায়গায় এই জিনিসগুলো কিভাবে আসলো?
তো উত্তরটা আমরা একটু পরে দিচ্ছি, কিভাবে ফেজর একটা কমপ্লেক্স নাম্বার হলে আমরা এটা একটু উত্তরটা পরে দিচ্ছি। তার আগে আমাদের টাইম ডোমেইন থেকে ফেজর ডোমেইন বা ফেজর ডোমেইন থেকে টাইম ডোমেইনে কনভার্সনটা আমরা কিভাবে করব। লেট আস সে আপনাকে কোনো একটা পার্টিকুলার সাইনোসয়েড দেয়া আছে, লেট আস সে আপনাকে দেয়া আছে, let me bring a sinusoid up over here, say this one. সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভোল্টেজ দেয়া আছে, দ্যাট ভোল্টেজ ইজ দিস। আচ্ছা, সো এটা কি টাইম ডোমেইনে নাকি ফেজর ডোমেইনে কেউ বলতে পারবেন? এই ভোল্টেজটা যেটা দেয়া আছে টাইম ডোমেইন। Is it in time domain? Okay, so it is in time domain. So what will be the phasor equivalent of this sinusoid? এটাকে যদি সাইনোসয়েডে থেকে আমরা ফেজরে পরিণত করতে চাই, আমাদের মেক শিওর করা লাগবে এখানে একটা কজ আছে। সো যদি এখানে সাইন থাকতো তাহলে সেটাকে কজ বানায় নিতে হতো। সো ফরচুনেটলি আমরা দেখতেছি কজ আছে, সো উই আর ইন্টারেস্টেড ইন অনলি amplitude part. So what is the amplitude of this signal? What is the amplitude of this signal? 29.77. And the angle is how much? The phase is how much? 49.98. and এটাকে আমরা অ্যাঙ্গেল দিয়ে এইভাবে লিখি। সো দিস ইজ কল্ড ফেজর। এখন যখন আমি এটাকে সাইনোসয়েড থেকে ফেজর বানায় ফেলছি, এখন এই ফেজরকে লেখার জন্য আর ছোট হাতের অক্ষর বা উইদিন ব্র্যাকেট টি ইউজ করা যাবে না। আমাদের বইতে বোল্ড ভি ইউজ করছে, আমাদের বইতে বোল্ড ভি এবং নন বোল্ড ভি দুইটা দুই রকম বোঝায়, বাট আমরা খাতায় লেখার সময় আমরা ক্যাপিটাল ভি দিয়ে লিখবো। ক্যাপিটাল ভি বলতে আমরা আসলে এখন থেকে ফেজর বোঝাবো। রিমেম্বার, আপনাকে খাতায় আমি বলতে পারি না যে আপনি বোল্ড করে লিখবেন, খাতায় আবার বোল্ড ইটালিক কি জিনিস। খাতার জন্য আপনি যেভাবে মনে রাখবেন যে ক্যাপিটাল ভি দিয়ে যদি কোনো কিছু লেখেন, আই উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট আপনি এটাকে একটা ফেজর বোঝাচ্ছেন। ক্যাপিটাল ভি দিয়ে যদি লেখেন বা ক্যাপিটাল আই যদি লেখেন, আই উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট আপনি এসি কোয়ান্টিটি এবং এটা ফেজর বোঝাচ্ছেন। স্মল ভি দিয়ে যদি লেখেন, শুধু স্মল ভি, আই উইল আন্ডারস্ট্যান্ড যে আপনি এখানে ডিসি বোঝাচ্ছেন। এবং স্মল ভি পাশে উইদিন ব্র্যাকেট টি লেখেন, তাহলে আমি বুঝবো কি ফেজর না সাইনোসয়েড। সাইনোসয়েড, ঠিক আছে। সো ফেজর কে ক্যাপিটাল লেটার দিয়ে লিখবেন, সাইনোসয়েড কে স্মল লেটার এবং উইদিন ব্র্যাকেট টি দিয়ে লিখবেন, এবং ডিসি কে শুধুমাত্র স্মল লেটার দিয়ে লিখবেন। সো দিস ইজ এ ফেজর এবং এটার একক হচ্ছে ভোল্ট, যত হয় তত একক ভোল্ট এখানে লিখে দেওয়া গেল। উল্টাটা যদি বলা হয় যে আপনাকে একটা ফেজর দেওয়া আছে, সেটা সাইনোসয়েড বের করেন, তাহলে কি করবেন? লেটস সে সামনে কোথায় যেন এটা, লেটস সে একটা কারেন্ট দেয়া আছে, একটা কেসিএল এর অঙ্ক, দুইটা কারেন্ট যোগ করা হয়েছে, দুইটা কারেন্ট যোগ করে একটা কারেন্টের রেজাল্টটা ফেজরে পাওয়া গেছে। সো উই সি দ্যাট আমাদের আমাদের যে কারেন্টটা দেয়া আছে, দ্যাট কারেন্ট অর ক্যাপিটাল আই is given like this. ফন্ট সাইজ জেনি করতে বড় করে এই যে পাইছি। সো লেটস সে আমাদের ক্যাপিটাল আই যে কারেন্টের ভ্যালু সেটা এখানে এত দেয়া আছে, তাহলে আপনাকে বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশন অফ দ্য কারেন্ট। তাহলে কারেন্টের টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশন কি হবে? ছোট হাতের আই, টাইম ডোমেইন ফেজর থেকে টাইমে নিয়ে যেতে চাচ্ছেন, তো ছোট হাতের আই উইদিন ব্র্যাকেট টি, তার মানে এটা এখন ফেজর থেকে টাইমে চলে গেল, সো বিকেম এ সাইনোসয়েড। টাইম ডোমেইন মানে হচ্ছে সাইনোসয়েড। সো এই ফেজরের করেসপন্ডিং সাইনোসয়েড বের করা লাগবে। সো সাইনোসয়েড বের করার জন্য আমরা আগের ফরম্যাটটা দেখি, যে এইখান থেকে কি থাকে, অ্যামপ্লিটিউড যেটা থাকে এটা থাকে মেইন পার্ট হিসেবে এবং অ্যাঙ্গেলের ভিতরে থাকে হচ্ছে ফেজ। তার মানে আমি বুঝতেছি যে এই জিনিসটার মধ্যে অ্যামপ্লিটিউড পার্টটা হবে হচ্ছে 3.218, তারপরে আসবে cos ওমেগা টি প্লাস হোয়াটএভার, সো cos ওমেগা টি প্লাস হোয়াটএভার, এবং এই হোয়াটএভার এর ভ্যালু হচ্ছে মাইনাস 56.97 ডিগ্রি। So we can write cos omega t minus 56.97 degree, and this is our answer. পারা যাবে না ফেজর থেকে টাইম থেকে ফেজরে কনভার্সন? এনি প্রবলেম এইটুকুর মধ্যে কারো? Let us solve another problem. সাইন দিয়ে একটা খুঁজতে হবে, সাইন। সবাই তো cos দিয়ে করতেছে। দিস ওয়ান। লেট আস সে এটাকে আপনাকে বলা হলো ফেজরে কনভার্ট করেন, হোয়াট উড বি দ্য আনসার? এখানে দেখেন ওরা বইতে ভুল করছে, এখানে উইদিন ব্র্যাকেট টি লেখে নেই।
within bracket t must be there. So how much should be the phasor domain representation? Vs small letter chilo, তাহলে this should be capital letter now, since this is going to be a phasor. Now এটা sin আছে, sin থেকে cos নিতে হলে কি করতে হবে? sin থেকে cos নিতে হলে কি করতে হবে মনে আছে? ফর্মুলা। sin থেকে cos নিতে হলে আপনাকে যেটা করতে হবে, সো আমরা ফর্মুলাটা দেখে নেই। ফর্মুলা মুখস্থ থাকলে ভালো, না থাকলে নাই। sin থেকে cos নিতে হলে 90 ডিগ্রি মাইনাস করতে হবে। সাইন পজিটিভ সাইন আছে, cos নিতে হবে, তার মানে পজিটিভ সাইন থেকে cos নিতে হলে 90 ডিগ্রি মাইনাস করতে হবে। সো হোয়াটএভার, তাহলে সাইনের বদলে আমরা লিখে দিতে পারবো এখন cos, sin cos whatever the angle was, so this part whatever the angle was, এখন এখান থেকে 90 ডিগ্রি আমাকে মাইনাস করতে হবে অ্যাকর্ডিং টু ফর্মুলা। সো ফর্মুলা বলে দিয়েছে এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে। সো ফর্মুলা আমাকে 90 ডিগ্রি মাইনাস করতে বলছে। সো আই উইল রাইট মাইনাস 90 ডিগ্রি, একক হচ্ছে ভোল্ট। সো হোয়াট শুড বি দ্য আনসার? ফেজরে নিয়ে গেলে, এখনো অবশ্য এটা ফেজরে হয় নাই, সো ফেজরে নিয়ে গেলে হোয়াট শুড বি দ্য আনসার? 20 অ্যাঙ্গেল হাউ মাচ? 20 অ্যাঙ্গেল হাউ মাচ? minus 60. Minus 60 degree. The eকক is, the unit is volt. ঠিক আছে? সো ফেজর থেকে সাইনোসয়েড, সাইনোসয়েড থেকে ফেজর নেয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে this function should not be sine, this function should be cosine. আরেকটা শর্টকাট চোরা বুদ্ধি হচ্ছে, যদি সাইন থাকে তাহলে ডাইরেক্ট ফেজরে নেওয়ার জন্য উপায়টা কি? আমাদের একটা টেবিল আছে বইতে, this one table I think 9.1, table 9.1. সো cos ওমেগা t থাকলে সাইনোসয়েড থেকে ফেজর কিভাবে নিয়ে যাবেন এটা? সো এখান থেকে দেখা যাচ্ছে যে cos ওমেগা t যদি দেয়া থাকে, সো তাহলে কোয়াইট ইজিলি আমরা এখানে বসাই দিতে পারি cos ওমেগা t। কিন্তু যদি সাইন দেয়া থাকে, তাহলে সাইন থাকলে আমাদেরকে 90 মাইনাস করে লেখা লাগে এটা। You see that whenever the angle is given in sine but the function is sine, দেখেন অ্যাঙ্গেলটা শুধু ফাই না লিখে এখানে মাইনাস 90 ডিগ্রি হয়েছে, মাইনাস 90 ডিগ্রি হয়েছে। সো এইটুকু যদি আপনি মাথায় রাখেন, কারেন্টের ভোল্টেজ একই জিনিস, আমরা একটা জানলে বাকিটা একই রকম, সো একটাই জানি আর কি। সো cos যদি থাকে তাহলে ডাইরেক্ট অ্যাঙ্গেলটা লেখা যাবে, বাট যদি আমার সাইন হিসেবে থাকে ফাংশনটা, ইন সাচ কেস phi minus 90 ডিগ্রি, সো হোয়াট এভার দ্য অ্যাঙ্গেল ওয়াজ মাইনাস 90 ডিগ্রি করতে হবে। দেখেন আমরা ফর্মুলা থেকেও কিন্তু তাই করছি, ওই একই জিনিসই করছি। সো যদি আপনি ফর্মুলা মুখস্থ রাখতে না চান, সিম্পলি আপনি মনে রাখবেন cos থাকলে ডাইরেক্ট অ্যাঙ্গেল এবং সাইন থাকলে অ্যাঙ্গেল মাইনাস 90 ডিগ্রি আকারে লিখতে হয়। তাহলে আপনাকে এখানে হয়তো একটা ওই ফর্মুলা দেখার হ্যাসেলটা নিতে হইলো না আর কি। সো সাইনোসয়েড থেকে ফেজর, ফেজর থেকে সাইনোসয়েডে নিয়ে যাওয়া যাচ্ছে কিভাবে? নাও দ্য কোয়েশ্চেন ইজ, আমরা বলছিলাম যে ফেজর একটা কমপ্লেক্স নাম্বার, ফেজর বলছিলাম যে ফেজর ইজ এ কমপ্লেক্স নাম্বার। সো সাইনোসয়েডের পরে আমাদের যে পার্টটা আসলো ফেজর, ফেজরের ডেফিনিশনেও লেখা আছে যে ফেজর আসলে একটা কমপ্লেক্স নাম্বার, যেটা একটা সাইনোসয়েডের অ্যামপ্লিটিউড এবং ফেজকে রিপ্রেজেন্ট করে। ফেজর ইজ এ কমপ্লেক্স নাম্বার যেটা কিনা সাইনোসয়েডের ফেজ এবং অ্যামপ্লিটিউডকে রিপ্রেজেন্ট করে, অ্যামপ্লিটিউড এবং ফেজকে সে রিপ্রেজেন্ট করে একটা ফেজর। ওকে, নাও আমরা এইচএসসি তে দেখে আসছি যে কমপ্লেক্স নাম্বার লেখার জন্য নিয়ম হলো আমাদের একটা রিয়েল পার্ট থাকে এবং একটা ইমাজিনারি পার্ট থাকে। সো এইচএসসি নলেজটার সাথে যদি আমরা এখন কম্পেয়ার করি, এইচএসসি তে আমরা শিখছিলাম যে রুট ওভার মাইনাস 1 নামে একটা স্পেশাল টার্ম, এটাকে আমরা নাম দিয়েছিলাম হচ্ছে আই, মনে আছে? কমপ্লেক্স নাম্বারের আই, আমরা আই কে কারেন্টের জন্য ইউজ করে ফেলছি, তাই সেজন্য এটাকে আই না বলে আমরা এটাকে ব্যবহার করব হচ্ছে জে দিয়ে, which means the same thing। এবং পাইথনের মধ্যেও আপনি যদি এই কোডগুলা লিখতে চান, মানে কমপ্লেক্স নাম্বার দিয়ে করতে চান, আপনাকে একটা লাইব্রেরি আনা লাগবে, ইম্পোর্ট সি ম্যাথ, কমপ্লেক্স নাম্বারের জন্য ম্যাথ। এবং এখানে যদি আপনি জে নামে একটা জিনিস লেখেন, তো জে, এই জেটা হবে হচ্ছে আপনার এই পাইথনের মধ্যে ওই আই এর কাজটা করবে আর কি। সো আপনি যদি লেখেন যে 0 plus 1 j, so this is a complex number, এটা তাহলে এই যেটা এটার মানে হচ্ছে root over minus 1, because if you write something like এটা হচ্ছে z equals to 1j, এখন যদি লেখেন z square, so z to the power 2, z square নিল না কেন, স্কয়ার দিলে কেন না যায়, দুইটা দিয়ে বলে। সো z স্কয়ার খেয়াল করে দেখেন এখানে -1 আসছে। সো তার মানে পাইথনও কিন্তু আসলে আই এর বদলে, এইচএসসি তে আপনারা যেটাকে আই দিয়ে শিখছেন, পাইথনও কিন্তু সেটাকে জে দিয়ে এক্সপ্রেস করে। সো
আমরা রুট ওভার -1 ইকুয়ালস টু আই বা জে যেটাই ব্যবহার করি আমরা মনে রাখবো যে জে স্কোয়ার বা জে বা আই এটা মানে হচ্ছে রুট ওভার -1। নাও এই পার্টটাকে আমরা ইমাজিনারি বলি। এখন সমস্যা হচ্ছে যে আমরা কমপ্লেক্স নাম্বার যেটা রিপ্রেজেন্ট করি, একটা কমপ্লেক্স নাম্বারের দুইটা পার্ট থাকে। সো কমপ্লেক্স নাম্বারের দুইটা পার্ট থাকে, একটা থাকে হচ্ছে রিয়েল পার্ট, তার সাথে থাকে হচ্ছে জে ইনটু ইমাজিনারি পার্ট। সো কমপ্লেক্স নাম্বারের দুইটা পার্ট, একটা রিয়েল পার্ট এবং একটা ইমাজিনারি পার্ট। নাও দ্য প্রবলেম ইজ রিয়েল পার্ট যেটা আছে সেটাকে আমরা যদি একটা নাম্বার দিয়ে এক্সপ্রেস করি, লেটস সে এক্স, এবং ইমাজিনারি পার্ট যেটা আছে সেটাকে যদি আমরা আরেকটা নাম্বার দিয়ে এক্সপ্রেস করি ওয়াই, তাহলে দ্য কমপ্লেক্স নাম্বারের স্ট্রাকচার হচ্ছে এক্স প্লাস জে ইনটু ওয়াই, ওয়্যার দিস জে ইজ রুট ওভার -1 এবং ওয়াই হচ্ছে তার ইমাজিনারি পার্ট এবং এক্স হচ্ছে তার রিয়েল পার্ট। So x is the real part and y is the imaginary part of the number. So এই কমপ্লেক্স নাম্বারটাকে যদি আমরা এইভাবে লিখি, এই স্ট্রাকচারে লিখি, দেন এটাকে আমরা বলতেছি রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টের কম্বিনেশনে যদি আমরা লিখি, তাইলে এই স্টাইলটাকে আমরা বলতেছি দিস ইজ দ্য কার্টেসিয়ান ফরম্যাট। কার্টেসিয়ান ফরম্যাট, অথবা এটার আরেকটা নাম হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফরম্যাট। সো একই কমপ্লেক্স নাম্বারকে দুই ভাবে লেখা যায়, তিন ভাবে লেখা যায়। সো প্রথম ভাবে যেটা লেখা যাচ্ছে, যেটা আমাদের চেনা পরিচিত ফরম্যাট, সেটাকে আমরা বলি কার্টেসিয়ান নিয়ম। রেনে ডিকার্ট ম্যাথমেটিশিয়ান ছিলেন, রেনে ডিকার্ট সাহেবের ফরম্যাট। সো ওনার নাম থেকে আসতেছে হচ্ছে কার্ট সাহেবের ফরম্যাট বা কার্টেসিয়ান ফরম্যাট। এছাড়া আরেকটা আছে রেক্ট্যাঙ্গুলার ফরম্যাট। সো রেক্ট্যাঙ্গেল মানে যেন কি বলেন তো, হোয়াট ইজ দ্য মিনিং অফ রেক্ট্যাঙ্গেল? রেক্ট্যাঙ্গেল মানে কি? আয়তক্ষেত্র। রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র। সো আয়তক্ষেত্র। সো কমপ্লেক্স নাম্বার লেখার জন্য আমাদের তিন ধরনের ফরম্যাট আছে। প্রথম ফরম্যাটের নাম হচ্ছে কার্টেসিয়ান ফরম্যাট বা রেক্ট্যাঙ্গুলার ফরম্যাট। এই জিনিসটা কিভাবে আসলো, কোত্থেকে আসলো? এই জিনিসটা আসলে আসছে আমাদের যদি একটা সংখ্যা রেখার কথা চিন্তা করেন। আপনাদের একটু পড়ালেখা থেকে আমরা পজ দিই অন্যদিকে। সে বিজ্ঞানী অয়লার সাহেব উনি একটা জিনিস বাইর করেন, এটাকে সম্ভবত বলা হয় অয়লার্স কনজেকচার অর সামথিং, যে যদি আপনার একটা ইকুয়েশন থাকে, লেটস সে x ইকুয়ালস টু বা সে x - 7 ইজ ইকুয়ালস টু 0, এটার পলিনোমিয়ালের ডিগ্রি কত? এটা কত ডিগ্রির ইকুয়েশন বলতে পারবেন? হোয়াট ইজ দ্য হাইয়েস্ট পাওয়ার অফ দিস x? স্যার ফার্স্ট ডিগ্রি। সো দিস ইজ দ্য ফার্স্ট অর্ডার ইকুয়েশন। সো যদি এটার হাইয়েস্ট মানে ফার্স্ট অর্ডার না বলে আমরা ডিগ্রি বলে, সম্ভবত ডিগ্রি বা অর্ডার কি যেন বলে, যাই হোক, হাইয়েস্ট পাওয়ার যত, এই ইকুয়েশনটার এক্স্যাক্টলি ততগুলা সলিউশন থাকবে। সো এটার হাইয়েস্ট পাওয়ার 1, সো ইকুয়েশন হ্যাজ অনলি ওয়ান এক্সাক্ট সলিউশন হুইচ ইজ x ইজ ইকুয়ালস টু 7। সো সলিউশন বলতে আসলে কি বোঝাই? আমরা যদি একটা লাইন নাম্বার সংখ্যা রেখা চিন্তা করি, সো এইদিকে পজিটিভ নাম্বার গুলো আছে 1 2 3 4 এন্ড লেফট সাইডে আছে নেগেটিভ নাম্বার গুলো -1 -2 -3 এন্ড -4 ব্লা ব্লা ব্লা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ইকুয়েশনের যে সলিউশনটা হুইচ ইজ x ইজ ইকুয়ালস টু 7, সো আমাদের সলিউশনটা যায় কোথায়? এখানে x এর ভ্যালু যেখানে 7, সেখানে হচ্ছে আমাদের এই লাইনটা কাট করে। সো ইফ ইউ গো টু ডেসমস, দেখি এটা x ইকুয়ালস টু 7 দেখায় কিনা, x ইজ ইকুয়ালস টু 7। সো দেখেন এই লাইনটা কাট করছে কোথায়? x অ্যাক্সিস কে এক্স্যাক্টলি 7 যেখানে সেখানে। সো এই ইকুয়েশনের গ্রাফটা হচ্ছে একটা স্ট্রেট লাইন which is parallel to the y axis, এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন। সো আমরা বলতেছি যে এই স্ট্রেট লাইনটা যেই জায়গাতে 0 ক্রস করছে, 0 কে যেখানে ক্রস করছে, দ্যাট ইজ দ্য সলিউশন অফ দিস ইকুয়েশন। যেই জায়গাতে 0 ক্রস করছে, দ্যাট ইজ দ্য সলিউশন অফ দিস ইকুয়েশন। সো how about if we write an equation like x square minus 49 is equals to 0. So x square minus 49 equals to 0, এটা যদি করি তাহলে দেখেন তো এই ইকুয়েশনের ম্যাক্সিমাম পাওয়ার কত? এই ইকুয়েশনটার ম্যাক্সিমাম পাওয়ার কত? how many? 2টা। তাইলে এটা x অ্যাক্সিস কে দুই জায়গায় কাট করবে, দ্যাট মিন্স এটা x অ্যাক্সিসে দুই জায়গায় কাট করা মানে হচ্ছে এই ইকুয়েশনের দুইটা সলিউশন থাকবে। আমরা বলি এই ইকুয়েশনের এই পলিনোমিয়ালের দুইটা রুট আছে। সো দিস ইজ এ পলিনোমিয়াল px
px এর অর্ডার ম্যাক্সিমাম পাওয়ার যত, এটা তার অর্ডার বা ডিগ্রি, আমি জানি না কি বলে ভুলে গেছি, যাই হোক অর্ডার বা ডিগ্রি, দ্যাট মিন্স তার হাইয়েস্ট পাওয়ার যত, ওই ইকুয়েশনে ঠিক ততগুলো সলিউশন থাকবে। সো ইফ ইউ পুট সামথিং লাইক এক্স কিউব মাইনাস সামথিং, সো নর্মালি যেটা বোঝায় যে এইখানে অ্যাটলিস্ট 3টা সলিউশন থাকার কথা, অ্যাটলিস্ট 3টা সলিউশন থাকার কথা, বাট আমরা দেখতেছি যে এখানে 3টা সলিউশন নাই বা দেখা যাচ্ছে না, এক্স স্কোয়ার। সো এই ধরনের কোনো কিছু কিন্তু আমরা এখান থেকে 3টা সলিউশন কিন্তু এখান থেকে পাচ্ছি না, তাহলে এগুলো গেল কই? অথবা যদি এইভাবে চিন্তা করেন যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 49, এক্স স্কোয়ার অথবা -49 ইকুয়ালস টু 0, দুইটা সলিউশন পাওয়া যাচ্ছে, ওকে ভেরি গুড। তা আমি এখানে প্লাস দিলে কোনো সলিউশন নাই কেন? এই সলিউশনগুলো কোথায় গেছে? আমি যদি এক্স স্কোয়ার -49 ইকুয়ালস টু 0, এটার যদি দুইটা সলিউশন কোয়াইট ইজিলি আমি পাই, তাহলে এক্স স্কোয়ার প্লাস 49 এটা পাচ্ছি না কেন? সমস্যাটা কোথায়? এই দুইটা সলিউশন কি তাহলে নাই? উত্তরটা হচ্ছে, অয়লার সাহেব যখন এই জিনিসটা আবিষ্কার করলেন যে কোনো কিছুর যদি পাওয়ার ম্যাক্সিমাম এক্স এন তম হয়, লেটস সে এক্স এন প্লাস এক্স কিউব মাইনাস 7x মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0, এই ইকুয়েশনের এন সংখ্যক সমাধান থাকবে, এন সংখ্যক সলিউশন থাকবে। এখন যদি আমরা এরকম ভাবে বলি যে ঠিক আছে তাইলে এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0, এই ইকুয়েশনের দুইটা সলিউশন কোথায় কোথায় হবে আপনি আমাকে সংখ্যা রেখায় ইন্ডিকেট করে দেখান, পারবেন? এক্স স্কোয়ার ইকুয়ালস টু -1, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু প্লাস -1 প্লাস ওভার -1, এইটারে আপনি সংখ্যা রেখায় বসাইতে পারবেন কোথাও? না স্যার। ইজ ইট এনিথিং আনরিয়েল? এটা কি ইমাজিনারি কিছু? না, এটা তো ভেরি মাচ বাস্তব। কারণ আমি এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার -1 ইকুয়ালস টু 0, এটা যদি আমি লিখি তাহলে আমি পাচ্ছি এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1, সো এক্স ইকুয়ালস এক্স এর দুইটা সলিউশন, দুইটা সলিউশনই হচ্ছে আপনার এক্স ইকুয়ালস টু প্লাস -1, রাইট? এক্স ইকুয়ালস টু, সো এই ইকুয়েশনের দুইটা রুট আপনি সংখ্যা রেখায় করতেছেন, একটা হচ্ছে +1 আর একটা হচ্ছে -1 এ, সো দুইটা পাওয়ার দুইটা রুট আইডেন্টিফাই করা গেছে। বাট হাউ অ্যাবাউট দিস ইকুয়েশন? এইটার যে দুইটা রুট, এই আপনি সংখ্যা রেখায় প্লট করতে পারতেছেন? উত্তর কি? উত্তর হচ্ছে না ভাই, পারতেছি না। সিঙ্গেল ডাইমেনশনাল, ওয়ান ডাইমেনশনাল নাম্বার এখানে প্লট করা যাচ্ছে, বাট আমরা দেখতেছি যে এই সলিউশনটা এই ডাইমেনশনে নাই, আমাকে 2 ডাইমেনশনাল নাম্বার নিয়ে আসতে হবে। সো ফর দ্যাট রিজন আমরা একটা চোরা বুদ্ধি বের করলাম। আমরা একটা চোরা বুদ্ধি যেটা করলাম সেটা হচ্ছে আমরা বললাম যে ঠিক আছে তাইলে এরকম তো এতদিন ছিল, লেট আস কনসিডার অ্যানাদার টাইপ অফ গ্রাফ যেটা কিনা 2 ডাইমেনশনাল। সো 2 ডাইমেনশনাল মানে দৈর্ঘ্য এবং প্রস্থ থাকবে। সো এটা হচ্ছে 1 ডাইমেনশনাল আর একটা হচ্ছে 2 ডাইমেনশনাল। সো লেট আস ইমাজিন অ্যানাদার ডাইমেনশন দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু আওয়ার অরিজিনাল লাইন নাম্বার। আমাদের এক্স এক্সিস যেখানে আছে সেটাকে আমরা আগে বলছিলাম সংখ্যা রেখা। সো সংখ্যা রেখার যে নাম্বারটা, সংখ্যা রেখার যে সিম্বলটা, এটা হচ্ছে আমরা এই এক্স এক্সিস বরাবর থাকে। আমরা চিন্তা করি সংখ্যা রেখার সাথে লম্বভাবে আমাদের আরেকটা ডাইমেনশন আছে যেটাকে আমরা বলতেছি ওয়াই। এটা আমাদের ডাইমেনশন 2। আমাদের প্রথম ডাইমেনশন ছিল সংখ্যা রেখা, বাট সংখ্যা রেখার মধ্যে আমরা √/-1 প্লট করতে পারতেছি না। সংখ্যা রেখার মধ্যে আমাদের √/-1 বসানোর কোনো জায়গা নেই। তার মানে আমরা বুঝতেছি সংখ্যা রেখাটা ছিল সিঙ্গেল ডাইমেনশনাল, আমরা এখানে 2 ডাইমেনশনাল করে দিলাম। আমরা বলে দিলাম যে এই এক্সিস বরাবর 1 2 3 4 5 ইত্যাদি ইত্যাদি থাকবে। সো দিস কুড বি 1, দিস কুড বি 2, দিস কুড বি 3, দিস কুড বি 4 এন্ড সো অন। এবং আমরা বলে দিচ্ছি যে ওয়াই এক্সিস বরাবর যে ভ্যালুগুলো থাকবে সেইগুলো হলো আসলে ওই পার্টটা। ওয়াই এক্সিস বরাবর যে পার্টটা থাকবে এখানে আমরা বলবো যে এই সংখ্যাটার মধ্যে আমরা যেহেতু এই পার্টটা নিয়েই ঘাপলা, √/-1টা নিয়েই ঘাপলা, সো আমরা মনে করি √/-1 নির্দিষ্ট একটা সংখ্যা, তো এটার একটা নাম দিই। √/-1 এর নাম আমরা একটু আগেই দিছি, এটার নাম দেওয়া হয়েছে আই, অথবা আমরা এখন থেকে জানবো এটার নাম হচ্ছে জে। তাহলে আমরা যদি এইভাবে বলি যে তাইলে এই জিনিসটা দাঁড়াচ্ছে +-জে, বা জে এর সাথে কিছু নাই, তার মানে হচ্ছে আপনি বলতে পারেন +-j/1, কিছু নাই মানে মনে মনে এক গুণ আকারে আছে। সো তার মানে দিস ইজ j/1। তাহলে আমরা এই y এক্সিস বরাবর যা থাকবে এটাকে আমরা বলতে পারি দিস ইজ j1,
দিস ইজ J2, উপরে নিচে থাকবে হচ্ছে -1 মাইনাস J2 মাইনাস J3 and so on. এখন আপনার জন্য কোয়াইট ইজিলি এই সলিউশনটা প্লট করা সম্ভব। সো x ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস J1, তার মানে আপনার একটা রুট, এই ইকুয়েশনের একটা রুট কামস ওভার হিয়ার and the another root is over here. So অয়লার সাহেব যেই সূত্রটা বের করছিলেন যে কোনো কিছুর যদি ম্যাক্সিমাম পাওয়ার n হয় তাহলে তার n সংখ্যক সমাধান থাকতে হবে, তার মানে ওই জিনিসটা এখন সত্যি হলো। এই জিনিসটাকে বলা হয় অয়লার্স কনজেকচার। ম্যাথ খুবই ইন্টারেস্টিং জিনিস, যদি ম্যাথে ইন্টারেস্ট থাকে তাহলে এখানে আরো ফার্দার জিনিস পাবেন। যদি আপনার এনক্রিপশন নিয়ে স্টাডি করার ইচ্ছে থাকে, ক্রিপ্টোগ্রাফি এবং এনক্রিপশন, দেখবেন এইখান থেকেই হচ্ছে আপনার এই যে কমিউনিকেশন যখন আপনারা করেন যে HTTPS কানেকশন ইজ সিকিউর, এই জিনিসগুলোর পিছনে এই যে একটু আগে যেই কথাটা বললাম অয়লার্স কনজেকচার, এটার সাথে এটার অনেক সম্পর্ক আছে এরকম। সো ক্রিপ্টোগ্রাফি ইজ 100% অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্স, পুরোপুরি ম্যাথমেটিক্স। এনিওয়ে, আমরা ক্রিপ্টোগ্রাফি পড়তেছি না, অয়লার্স কনজেকচার পড়া আমাদের উদ্দেশ্য না। আমরা জাস্ট কমপ্লেক্স নাম্বারের কথাটা বলতে গিয়ে আমরা বোঝাইতে চাইলাম যে সায়েন্টিস্টস আর ভেরি ব্যাড অ্যাট নেমিং থিংস। ইউ সি দ্যাট এটা কোনোভাবেই অবাস্তব কিছু না, কিন্তু তারপরেও ভদ্রলোকরা এই জিনিসটার যখন নাম দিলেন, ওনারা একটা বাজে একটা নাম দিলেন, ওনারা বললেন এটার নাম হচ্ছে ইমাজিনারি। বাট ইজ ইট রিয়েলি ইমাজিনারি? দিস ইজ ভেরি মাচ রিয়েল। Imaginary numbers are not imaginary, these are very much real. এগুলা বাস্তব সংখ্যা, একদম রিয়েল, মানে ভেরি মাচ রিয়েল। বাট এমন একটা নাম দেওয়া হয়েছে, এই নাম দেখে মনে হয় ধর এটা তো ইমাজিনারি, এটা করলি কি না করলি কি। বাট ইজ দিস রিয়েলি ইমাজিনারি? নো। সো দিস ইজ নট ইমাজিনারি এট অল, দিস ইজ ভেরি মাচ রিয়েল এবং দিস ইজ ভেরি মাচ ফিজিক্যাল। সো এখান থেকে এটাকে ইমাজিনারি নাম্বার আমরা হয়তো বলবো, বাট এখন থেকে আসলে আমার মতে মোর অ্যাপ্রোপ্রিয়েট নাম হচ্ছে ইটস এ 2-dimensional নাম্বার। Single dimensional number could be 1 2 3 4 অথবা -1 -2 -3 -4, and this is a 2-dimensional number. That means এটা হচ্ছে 0 plus J1. সো তার মানে এটার x axis বরাবর তার ভ্যালু হচ্ছে 0 এবং y axis বরাবর তার ভ্যালু হচ্ছে 1. সো দিস ইজ এ 2-dimensional নাম্বার। আমরা এটাকে এইভাবে বলতে পারি যে 0,1। 0,1 মানে হচ্ছে x এর ভ্যালু 0 and y এর ভ্যালু 1। অথবা কমপ্লেক্স নাম্বারের মোডে যদি যান, তার মানে কমপ্লেক্স নাম্বারের যেই দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে রিয়েল পার্ট এবং একটা হচ্ছে ইমাজিনারি পার্ট। আমরা দেখতেছি দিস ইমাজিনারি পার্ট ইজ নাথিং অ্যাকচুয়ালি ইমাজিনারি, দিস ইজ ভেরি মাচ রিয়েল, belongs to the y axis. So x axis এবং y axis এ যদি আমরা ওই 2-dimensional নাম্বারের দুইটা পার্টকে রিপ্রেজেন্ট করি, সো 0 এবং x axis এবং y axis এ যদি যথাক্রমে আমরা পেস্ট করি এবং এই ফরম্যাটে লিখি, তাহলে আমরা যে নাম্বারটা পাবো দ্যাট ইজ এ কমপ্লেক্স নাম্বার। এবং এই স্টাইলে লেখা নাম্বারকে আমরা বলি কার্টেসিয়ান ফরম্যাট বা রেক্টেঙ্গুলার ফরম্যাট। কেন এটাকে রেক্টেঙ্গুলার বলা হলো? লেট আস ইমাজিন অ্যানাদার কমপ্লেক্স নাম্বার হুইচ ইজ লেটস সে 3 প্লাস J4, লেটস সে 3 প্লাস J4। আমরা যেটা খাতায় লেখার সময় আগে লিখবো, ক্যালকুলেটরে এন্ট্রি দেওয়ার সময় পরে লিখবো, যেটা আগে লিখতে হয়। বাট ক্যালকুলেটরে বা পাইথনে লেখার সময় যেটা পরে লিখতে হয়, ঠিক আছে? সো পাইথনে লেখার সময় যেটা পরে লিখতে হয় বা খাতায় লেখার সময় এটা আমরা আগে লিখবো। সো লেট আস থিংক অ্যাবাউট এ নাম্বার হুইচ ইজ z ইকুয়ালস টু, z একটা কমপ্লেক্স নাম্বার যেটা হচ্ছে j প্লাস 3 প্লাস J4। সো এটা আসলে মিন করে যে এটা x axis বরাবর, সো দিস ইজ অলসো এন ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি না, সো দিস ইজ অলসো এ কমপ্লেক্স নাম্বার। সো এটা হচ্ছে x axis বরাবর 3 ঘর যাবে, তারপরে y axis বরাবর সো J4 4 ঘর যাবে। সো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। সো দিস নাম্বার লাইজ ওভার হিয়ার। সো এই জায়গায় হচ্ছে আমার এই z তম পয়েন্টটা, যেটা মিন করে যে x axis বরাবর সে 3 ঘর আসছে, তো x is equals to 3 and y axis বরাবর সে 4 ঘর আসছে, so y is equals to 4. So you see that this number is actually represented with a triangle, with a rectangle. এই রেক্ট্যাঙ্গেলের কারণেই নামটা রেক্ট্যাঙ্গুলার ফরম্যাট। বুঝতে পারছেন রেক্ট্যাঙ্গুলার নামটা কোথা থেকে আসলো? সো রেক্ট্যাঙ্গুলার নামটা আসছে এই রেক্ট্যাঙ্গেলটা থেকে, যেই রেক্ট্যাঙ্গেলের কারণে আমাদের এই 3 প্লাস J4 এই জিনিসটা আসছে। কেউ বলতে পারে স্যার 3 যদি -J4 হইতো তাহলে কি হতো? 3 -J4 হলে জাস্ট আমরা 3 ঘর এদিকে যেতাম, তারপরে মাইনাস হইলে আমরা জাস্ট নিচের দিকে নামতাম। সো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। সো
স্যার z স্যার আপনার সব হ্যালো কথা কেটে গেছিল স্যার। স্যার আপনার মেবি নেটওয়ার্কের প্রবলেম করতেছে। কতক্ষণ শোনা গেছে? স্যার লাস্ট 1 মিনিট শুনতে স্যার পারি। লাস্টের কথা পার্ট শোনা যায় না। লেট মি চেক। স্যার স্ক্রিন শেয়ারটাও স্টাক হয়ে আছে। এখন ঠিক আছে কি আসি না জি চলে স্যার। গেছে? এখন কি শোনা যাচ্ছে কিছুটা? আচ্ছা, যেটা আসলে বলতেছিলাম যে এইখান থেকে যে রেক্টেঙ্গেল নামটা কোত্থেকে আসছে। সো যদি এটা কি এই নাম্বারটা কিভাবে বসাইছে এটা কি মনে আছে? এটা কি বলছিলাম? এটা কি শুনছিলেন? 3 + j4 জি স্যার। কিভাবে বসাইছে? আচ্ছা তাহলে আমি জি জাস্ট স্যার। ওটাই বলতেছিলাম যে এখান থেকে রেক্টেঙ্গেল পার্টটা আসছে 3 + j 3 + j4, তার মানে এই টার্মটাকে যদি আপনি বসাইতে চান তার মানে y এক্সিস বরাবর সে 4 ঘর যেতে হবে। সো দিস শুড বি ইওর 3 + j4, দিস নাম্বার শুড বি 3 + j4। বাট যদি আপনাকে বলা হয় 3 - j4, ইন দ্যাট কেস আপনার রেক্টেঙ্গেল থেকে এই পর্যন্ত এসে সো x ইজ ইকুয়ালস টু 3 এই পর্যন্ত ঠিক আছে। নাও ইউ শুড গো ডাউনওয়ার্ডস 4 ঘর। সো দিস শুড বি 3 - j4। জাস্ট এটাই বলতেছিলাম লাস্টলি যে যদি কখনো মাথা গরম করার ইচ্ছা হয়, ইমাজিন চিন্তা করে দেখেন যে দেয়ার কুড বি 3 ডাইমেনশনাল নাম্বারস এজ ওয়েল, 3 ডাইমেনশনের নাম্বারও থাকতে পারে। হোয়াট এভার 0,1,2, এইটা কি এই স্টাইলে রিপ্রেজেন্ট করা সম্ভব? উত্তর হচ্ছে না, সম্ভব না। সো আমরা 3 ডাইমেনশনাল নাম্বারে আর যাবো না, আমরা 2 ডাইমেনশনাল নাম্বারের দিকেই থাকবো। সো আমরা 2 ডাইমেনশনাল নাম্বার গুলাকে আমরা বলতেছি দ্যাটস ওয়াই দিস ইজ রেক্টেঙ্গুলার ফরম্যাট। এবং এই যে প্লেনটা যেটার মধ্যে আমরা এই ইনফরমেশন গুলা প্লট করতে পারতেছি, দিস ইজ কল্ড দ্য কার্টেসিয়ান প্লেন। সো কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য যে ফরম্যাট, তার প্রথমটার নাম হচ্ছে কার্টেসিয়ান ফরম্যাট বা রেক্টেঙ্গুলার ফরম্যাট, যেটার মধ্যে একটা রিয়েল পার্ট থাকে এবং একটা ইমাজিনারি পার্ট থাকে। There is another way of representing complex numbers that is called rectangular format ছাড়াও আরেকটা ফরম্যাট আছে that is called the polar format. So what is a polar format? Next format is called the polar format. Number 2, polar format of complex numbers. আরেকটা আছে হচ্ছে আপনার exponential format. So polar. Number 3 is exponential format of complex numbers. আচ্ছা, সো পোলার আর এক্সপোনেনশিয়াল দুইটা মোটামুটি সেম, বাট মেইনলি আমরা পোলারের উপর ফোকাস করব এখন। সো হোয়াট ইজ এ পোলার ফরম্যাট? পোলার ফরম্যাট মানে হচ্ছে একটু আগে আপনাদেরকে যখন আমরা বলতেছিলাম না যে সাইনোসয়েডস এন্ড ফেজরস, সাইনোসয়েড থেকে ফেজরে কনভার্ট করা, ফেজর থেকে সাইনোসয়েডে কনভার্ট করা, মনে আছে? সো এখানে যে স্টাইলে নাম্বারটা লেখা আছে দিস ইজ ইন পোলার ফরম্যাট কমপ্লেক্স নাম্বার। সো দিস ইজ দ্য পোলার ফরম্যাট অফ কমপ্লেক্স নাম্বার। সো পোলার ফরম্যাটে আমরা সাধারণত যেটা লিখি যে একটা শুধু অ্যামপ্লিটিউডটা নেই, ফেজরের অ্যামপ্লিটিউড পার্টটা নেই, এবং তারপরে একটা অ্যাঙ্গেল পার্ট থাকে, তারপরে একটা অ্যাঙ্গেল পার্ট থাকে। সো দুইটা জিনিস থাকে পোলার ফরম্যাটে। ফার্স্ট একটা অ্যামপ্লিটিউড পার্ট, বা আমরা বলি এটা অ্যামপ্লিটিউড পার্ট না বলে এটাকে অনেকে রেডিয়াস পার্টও বলে। কেন রেডিয়াস আমরা একটু পরে বলতেছি। আর অনেকে এটাকে অ্যামপ্লিটিউড বলে। সো অ্যামপ্লিটিউড, অ্যাঙ্গেল, রেডিয়াস, এই কনসেপ্টটা আসলে কি পোলার ফরম্যাটের, আপনারা এটাও হয়তো এইচএসসি থেকে শিখছেন বা আরেকবার। সো ইমাজিনারি নাম্বার রিপ্রেজেন্ট করার জন্য আমরা কার্টেসিয়ান ফরম্যাটে আমরা কার্টেসিয়ান প্লেন একটা ড্র করে নিচ্ছি। সো দিস ইজ দ্য কার্টেসিয়ান প্লেন, যেটার এক্স এক্সিস হচ্ছে রিয়েল এক্সিস এবং ইমাজিনারি এক্সিস হচ্ছে ওয়াই এক্সিস, ইজ ইওর ইমাজিনারি এক্সিস। সো দিস ইজ ইওর রিয়েল এক্সিস এন্ড দিস ওয়ান ইজ ইওর ইমাজিনারি এক্সিস। আমরা আবারও বলতেছি ইমাজিনারি বলতে কিছু নাই, বাট ওরা খুব বাজে একটা নাম দিছে। And this is your imaginary axis. আচ্ছা, সো রিয়েল এক্সিস এবং ইমাজিনারি এক্সিসে যদি আপনাকে কোন একটা নাম্বার প্লট করতে বলা হয়, বললো যে সো দিস ইজ এ কমপ্লেক্স নাম্বার ইন দ্য কমপ্লেক্স প্লেন, এই কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে জেড। সো তাইলে এই কমপ্লেক্স নাম্বার যদি জেড হয়, তাইলে কার্টেসিয়ান ফরম্যাট অনুযায়ী এই জেড মানে হচ্ছে এই জেড বরাবর নিচের দিকে যতটুকু পরিমাণ আছে, সো এই অংশটুকু হচ্ছে আপনার এক্স, আর এই অংশটুকু যতটুকু আছে দিস অংশ ইজ ইওর ওয়াই। সো
থিঙ্কিংটা এরকম যে আপনি মূল বিন্দু বা অরিজিন থেকে যাত্রা শুরু করছেন, ফার্স্টে রিয়েল পার্ট যতটুকু দরকার অতটুকু পর্যন্ত গেছেন, তারপরে ইমাজিনারি পার্ট যতটুকু দরকার অতটুকু পর্যন্ত গিয়ে আপনি এই পয়েন্টটা পর্যন্ত পৌঁছাইছেন। So in that case, this complex number z is represented in a Cartesian format is like x plus j y. So far so good. এই পর্যন্ত আমরা জানতে পারছি। এই সেম নাম্বারটাকে রিপ্রেজেন্ট করার জন্য আরেকটা ওয়ে আছে, দ্যাট ইজ কল্ড এ সার্কুলার, অথবা আমরা সেটাকে বলতেছি এটা একটা পোলার মেথড। হোয়াট ইজ ইট দ্য পোলার মেথড? পোলার মেথড হচ্ছে, আপনি কল্পনা করবেন যে এন্টায়ার একটা সার্কেলের অংশ আপনি যা করতেছেন। দুপুর 2:30 ওকে, সো আপনি যেই জিনিসটা যেই পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছেন, দ্যাট লাইজ উইথ দ্য সার্কামফিয়ারেন্স অফ এ সার্কেল, উইথ দ্য পেরিফেরি অফ দ্য সার্কেল। সার্কেলের পরিধি বরাবর ওই পয়েন্টটা আছে। সো জেড বিন্দুটা আপনাকে কল্পনা করে নিতে হবে এমন ভাবে, সো জেডটা এই সার্কেলের পরিধি বরাবর আছে, সার্কামফিয়ারেন্স বরাবর আছে একদম। এটা তার মানে এই যে পরিধি বরাবর এই জেড পয়েন্টটা আছে, এইটাকে পাওয়ার জন্য আপনি আসলে কিভাবে পাইছেন? থিঙ্কিংটা এইভাবে চিন্তা করতে হবে যে একটা লাঠি আছে যেটা রেডিয়াস হচ্ছে এই বৃত্তটার সমান, এই বৃত্তটার সমান হচ্ছে রেডিয়াস ওয়ালা একটা লাঠি আছে। সো এই লাঠিটা ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ দিকে ঘুরতে পারে। সো এখন রাইট নাও এই রেডিয়াস যেটা আছে, দিস রেডিয়াস ইজ কল্ড আর, এবং এইটা কত ডিগ্রি ঘুরে এই জেড পর্যন্ত পৌঁছাইছে। সো তখন এটা সেন্টারে একটা অ্যাঙ্গেল তৈরি করে, দিস অ্যাঙ্গেল ইজ কল্ড থিটা অথবা ফাই। আমাদের বইতে ফাই দিয়ে লিখছে, আমরা ফাই দিয়ে লিখি। দিস অ্যাঙ্গেল ইজ কল্ড ফাই এন্ড দিস লেন্থ অফ দ্য রেডিয়াস ইজ কল্ড আর। সো তখন এই জেড যে কমপ্লেক্স নাম্বারটা থাকবে, এই কমপ্লেক্স নাম্বারটা কিন্তু রাইট নাও লেখা আছে কোন ফরম্যাটে? রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে, রেক্ট্যাঙ্গুলার। সো রাইট নাও কিন্তু এই কমপ্লেক্স নাম্বারটা ইজ মেনশনড ইন রেক্ট্যাঙ্গুলার ফরম্যাট। বাট যদি এটাকে আপনি রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে না নিয়ে আপনি পোলার ফরম্যাটে লিখতে চান, ইন দ্যাট কেস দিস কমপ্লেক্স নাম্বার শুড বি রিটেন ইন লাইক z is equals to r angle phi, z equals to r angle phi. সো এইভাবে আমরা করব। যদি আমাদের অ্যাঙ্গেলটা নিচের দিকে থাকে বা z এর ভ্যালু, r এর ভ্যালু খেয়াল করে দেখেন, r এর ভ্যালু কখনো নেগেটিভ হতে পারবে না। ফর এক্সাম্পল বলতে পারে, স্যার তাহলে যদি বাম দিকে থাকে তাহলে কি r এর ভ্যালু নেগেটিভ হবে না? উত্তর হচ্ছে না, r এর ভ্যালু কখনোই নেগেটিভ হওয়া পসিবল না। আপনার যেখানেই থাকুক আপনার r এর ভ্যালু উইল অলওয়েজ বি পজিটিভ, বিকজ এটাকে যদি আপনি নেগেটিভ দিকে বাড়ান ঘুরে ফিরে কিন্তু একই জিনিসই হলো। সো r এর ভ্যালু শুড অলওয়েজ বি পজিটিভ এন্ড দিস অ্যাঙ্গেল কুড বি নেগেটিভ অর পজিটিভ বোথ, কারণ সে এই দিকেও ঘুরতে পারে অথবা এই দিকেও ঘুরতে পারে। সো এই দুইটা নিয়মের মধ্যে রিলেশনশিপটা আমরা কিভাবে বিল্ড আপ করতে পারি? সো দিস ইজ কল্ড দ্য পোলার ফরম্যাট। সো পোলার ফরম্যাট থেকে রেক্ট্যাঙ্গুলার ফরম্যাট কিংবা রেক্ট্যাঙ্গুলার ফরম্যাট থেকে পোলার ফরম্যাটে নেয়ার জন্য আমাদের চোরা বুদ্ধি বা টেকনিক গুলা কি কি আমরা এইচএসসি তে শিখছি। সো সেই জিনিসগুলো আমরা আরেকবার একটু রিভাইজ দেই। সো এই পার্টটাকে আমরা একটু কাট করে অন্যদিকে নিয়ে যাই। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিয়েল এক্সিস এবং ইমাজিনারি এক্সিস বরাবর, সো এই যে একটা জেড আছে, সো এই জেড নাম্বারটাকে লেখারই দুইটা ফরম্যাট আছে। একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফরম্যাট ইজ লাইক দিস এন্ড পোলার ফরম্যাট ইজ লাইক আর অ্যাঙ্গেল phi. Our goal is to establish a relationship between x, y and r phi. একটা থাকলে যাতে আরেকটা আমরা বের করতে পারি। এটা কেমনে করা সম্ভব? সো আমরা দেখতেছি যে এই থেকে এইচএসসি নলেজ থেকে আমরা জানি, এখান থেকে বোঝা যাচ্ছে যে x should be r cos theta, অ্যাঙ্গেলের সাথে যেটা থাকে দ্যাট ইজ cos, সো r cos phi, এবং y অ্যাঙ্গেলের অপোজিট দিকে যেটা থাকে সেটা থাকে হচ্ছে sin, সো y should be r sin phi. সো r cos থিটা প্লাস r sin থিটা। ফর এখন যদি আপনাকে কেউ বলে যে আপনাকে একটা ফেজর আমি দিয়ে দিলাম, দিস ইজ 20 অ্যাঙ্গেল 45 ডিগ্রি, এটাকে আপনি রেক্ট্যাঙ্গুলারে কনভার্ট করেন। সো রেক্ট্যাঙ্গুলারে নিলে কি হবে এটা কেউ বলতে পারবেন? রেক্ট্যাঙ্গুলারে নিলে কি হবে? 20 cos phi, phi মানে হচ্ছে 45 ডিগ্রি, প্লাস জে, হ্যাঁ বলেন। স্যার ওভাবে আইডেন্টিফাই করব না আগে এক্স এন্ড ওয়াই? আচ্ছা স্যার সরাসরি একবারে লিখে দিচ্ছি, কি দরকার, আমরা তো অঙ্ক ক্লাস না এটা। আর সাইন 45 ডিগ্রি, তাই না?
একবারে লিখে দিলাম। সো দিস ইজ আওয়ার জেড ইন রেক্টেঙ্গুলার ফরম্যাট। সো জেড আমাদের পোলারে দেয়া ছিল, সেই জেড পোলার থেকে আমরা রেক্টেঙ্গুলারে কনভার্ট করে ফেলছি এরকম। তাহলে আমাদের যদি আর থিটা দেয়া থাকে আমরা এক্স ওয়াই বের করতে পারবো। সো উইচ শুড বি 20/√2, মানে ক্যালকুলেট করে দেখেন যত আসে তত। এবার উল্টাটা, যদি আপনাকে বলে দিল যে এক্স ওয়াই দেয়া আছে, আপনাকে আর থিটা বের করতে হবে, তাহলে কিভাবে করবেন? ইন সাচ কেস নিয়মটা আবার একই রকম। আমি জাস্ট একটু কপি করি। নিয়মটা একই রকম। লেটস সে আপনাকে এক্স ওয়াই দেয়া আছে, আপনাকে আর থিটা বের করতে হবে। সো আপনাকে যেটা দেয়া আছে দ্যাট ইজ ইন পোলার ফরম্যাট। পোলার ফরম্যাটে দেয়া আছে আপনাকে, সরি, আর থিটা দেয়া আছে, আর থিটা থেকে আপনাকে এক্স ওয়াই বের করা লাগবে, যেটা কিনা আগেরটা আপনি পারলেন। এখন এক্স ওয়াই দেয়া আছে, আর থিটা বের করা লাগবে। সো ইওর কমপ্লেক্স নাম্বার ইজ মেবি গিভেন সামথিং লাইক 3 মাইনাস J4, এরকম কিছু একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, উইচ ইজ ইওর জেড। জেড ইকুয়ালস টু 3 মাইনাস J4। এখন বলছে যে এইটার পোলারে কত হবে, এটার পোলার ফরম্যাটে কত হবে। সো পোলার ফরম্যাটে নেওয়া মানে হচ্ছে আপনার আর থিটা বের করা লাগবে। সো হাউ মাচ ইজ আর, আমরা এই ফিগার থেকে দেখতে পাচ্ছি আর আসলে হচ্ছে রুট ওভার, যেহেতু মাইনাস হবে না, একটু আগে বলছি কেন মাইনাস হবে না, তাই প্লাস মাইনাস লিখতেছি না। সো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কেন? কারণ এটা দেখেন সমকোণী ত্রিভুজ। সো দিস ইজ 90 ডিগ্রি। সো দিস ইজ আর ইজ দ্য হাইপোটেনিয়াস বহুত্রিভুজ, ওয়াই হচ্ছে আপনার লম্ব এবং এক্স হচ্ছে আপনার ভূমি। সো আর স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। সো পুরোটার উপর রুট ওভার চলে আসে। দিস ইজ আর। এন্ড ফাই, আমরা জানি ফাই মানে হচ্ছে tan ইনভার্স ওয়াই বাই এক্স, অথবা tan থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। tan থিটা মানে হচ্ছে ওয়াই বাই এক্স, তাহলে থিটা মানে হবে হচ্ছে tan ইনভার্স ওয়াই বাই এক্স। থিটা না লিখে আমরা ফাই লিখছি। সো ফাই শুড বি tan inverse y by x. We have our calculator to calculate these things. So যদি আমাদেরকে এটা বের করতে বলে, মুখে মুখে করা যাবে না। আর এর ভ্যালু কত হবে? 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। বলেন তো মুখে মুখে কত হয় এটা? স্যার 5 হবে। 5 হবে। কিভাবে মুখে মুখে বললাম বলেন তো 5? স্যার এটা মুখস্থ হয়ে গেছে। মুখস্থ 5। আমরা বলি এটাকে বলা হয় পিথাগোরিয়ান ট্রিপলেট। পিথাগোরিয়ান ট্রিপলেট। এটা 3 4 5 ছাড়াও আরেকটা পিথাগোরিয়ান ট্রিপলেট আছে, বলতে পারবেন কত? 5 12 আরেকটা 13 13 বোধহয়। 5 12 13 আরেকটা পিথাগোরিয়ান ট্রিপলেট। নেক্সট ওয়ান ইজ কত? গুগলে সার্চ দেওয়া লাগবে। এই দুইটাই আমার মনে আছে, বাদ বাকিগুলো মনে নেই। সো 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার ইকুয়ালস টু 13 স্কয়ার। এটা মানে হচ্ছে পিথাগোরিয়ান ট্রিপলেট। কিংবা 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়ালস টু 5 স্কয়ার, এরকম। সো সমকোণী ত্রিভুজের তিন বাহু কত কত হতে পারে, এই তিনটা নাম্বারকে আমরা বলি পিথাগোরিয়ান ট্রিপলেট। সো নাম্বারটা খুব সুন্দরভাবে নেওয়া, যার ফলে অঙ্কটা সোজা হয়ে গেছে। সো দিস ইজ 5 এন্ড অ্যাঙ্গেলটা কত হবে? tan inverse y by x, y মানে হচ্ছে -4 and x মানে হচ্ছে 3। পাইথনে আমি ফাংশনটা ভুলে গেছি, মনে হয় a tan y by x, y মানে হচ্ছে -4, চলো 3, জানি না কাজ করবে কিনা। না, a tan বোধহয় না, a tan 2 কি ভুলে গেছি। যাই হোক, পাইথনের সি ম্যাথের টিউটোরিয়াল দেখলেই বের হয়ে যাবে কত আছে। সো এনিওয়ে, tan inverse y by x is your, just a second. ওকে, সো তার মানে আমরা বুঝতে পারলাম যে কিভাবে রিয়েল নাম্বার থেকে, সরি, কিভাবে কার্টেসিয়ান ফরম্যাট থেকে পোলার ফরম্যাট এবং পোলার ফরম্যাট থেকে কার্টেসিয়ান ফরম্যাটে কনভার্ট করা যায়। আমাদের 3 নম্বর আরেকটা ফরম্যাট বাকি ছিল, যেটার নাম দিছিলাম হচ্ছে আমরা এক্সপোনেনশিয়াল ফরম্যাট। সেটা কি রকম একবার একটু মনে করি। পোলার ফরম্যাটটা দেখতে যেরকম, পোলার ফরম্যাট লুকস সামথিং লাইক এরকম কিছু একটা।
ওকে, দিস ইজ দ্য পোলার ফরম্যাট। নাও রেক্ট্যাঙ্গুলার ফরম্যাট হচ্ছে এখনকার জন্য আমার কথা বিশ্বাস করেন পোলার ফরম্যাটকে লেখারই আরেক রকম ওয়ে। সো আমার পোলার ফরম্যাটে আছে জেড ইকুয়ালস টু আর অ্যাঙ্গেল থিটা বা অ্যাঙ্গেল ফাই। এখানে আমি অ্যাঙ্গেলটা না লিখে আমি লিখবো আর, আরেক জায়গায় আর থাকবে, তারপর লিখবো ই টু দি পাওয়ার, তারপর ই টু দি পাওয়ার জে, এখন এই জায়গায় গিয়ে আমি লিখবো ফাই, ই টু দি পাওয়ার জে ফাই। সো এই জে ফাই কিন্তু এক্সপোনেন্ট আকারে থাকতেছে। সো এইটাকে আমরা বলতেছি দিস ইজ দ্য এক্সপোনেনশিয়াল ফরম্যাট। আর উপরে যেটা লিখছিলাম সেটাকে আমরা বলতেছি দিস ইজ দ্য পোলার ফরম্যাট। সো পোলার ফরম্যাট থেকে এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল থেকে পোলারে নেওয়া তেমন কোনো ঘটনা না। যদি আপনাকে বলে দেয় যে 5 ই টু দি পাওয়ার জে মাইনাস জে 6 দিস ইজ ইয়োর জেড, তাইলে এটাকে এক্সপোনেনশিয়াল ফরম্যাটে দেয়া আছে। এটাকে পোলারে নিতে হলে কি করতে হবে, আমরা সিম্পলি লিখে দিব 5 অ্যাঙ্গেল মাইনাস 6 দিস ইজ জেড, তাইলে এটা হয়ে যাবে তখন আপনার পোলার ফরম্যাটের। ঠিক আছে, সো সিম্পলি ই টু দি পাওয়ার জে 6 এইভাবে লেখার নামই হচ্ছে দিস ইজ দ্য এক্সপোনেনশিয়াল ফরম্যাট। সো আপনারা বুঝতেছেন যে এক্সপোনেনশিয়াল ফরম্যাট নিয়ে আমরা খুব বেশি মাথা ঘামাবো না। থিওরি ক্লাস হইলে এক্সপোনেনশিয়াল ফরম্যাট কেমনে আসলো এটা নিয়ে একটা থিওরি আছে। সো হিয়ার ইজ দ্য এক্সপ্লেনেশন। আমরা এই পার্টটুকু অ্যাজ ইউজুয়াল থিওরি বলে স্কিপ করে যাচ্ছি আপাতত, বাট এইখানে মোটামুটি এক্সপ্লেনেশন দেওয়া আছে যে কিভাবে আপনার এটা হইলো, কি বলে, এক্সপোনেনশিয়াল ফরম্যাটে আসলো। এবং সামনে বোধহয় আরো কোথায় জানি কি একটা ডিসকাশন আছে, সেইখানে আসলে এক্সপোনেনশিয়াল ফরম্যাট নিয়ে আরো ফার্দার কথাবার্তা বলা আছে, বাট ওগুলো আমাদের খুব বেশি প্রয়োজন নাই বলে আমরা তেমন কিছু দেখাচ্ছি না। যাই হোক, বইও পার হয়ে গেছে, ওটা আমাদের প্রয়োজন নাই। সো মেইনলি তাইলে আমাদের আজকে যেখান থেকে আমরা শুরু করলাম সেখানে আমাদের দেখেন তাহলে তিনটা ডিফারেন্ট ফরম্যাট আছে, এক্সপোনেনশিয়াল ফরম্যাট, rectangular format এবং polar format. So this is the exponential format, this is the polar format, and that is the rectangular or Cartesian format. So far যা যা বলছি সেই জিনিসগুলো। সো তিনটা ফরম্যাট আপনি একই সাথে একই জায়গায় একই স্ক্রিনে এই জায়গায় দেখতে পারেন যে রেক্টেঙ্গুলার ফর্ম কোনটা, পোলার ফর্ম কোনটা এবং এক্সপোনেনশিয়াল ফর্ম কোনটা, কোনটাকে কিভাবে বলা হয়। তো আমরা মেইনলি এই দুইটা নিয়ে ফোকাস করব, রেক্টেঙ্গুলার এবং পোলার, এবং কোনো কারণে এক্সপোনেনশিয়াল দরকার হলে তখন আমরা এক্সপোনেনশিয়ালে যাব। বাট আমরা দেখতেছি যে পোলার এবং এক্সপোনেনশিয়াল মোর অর লেস আসলে একই জিনিস, দুইটা জাস্ট লেখার একটু রিপ্রেজেন্টেশনে ডিফারেন্ট। ইন রিয়েলিটি দুইটা একই জিনিস না, লেখার রিপ্রেজেন্টেশন আসলে অ্যাঙ্গেল মানে ই টু দি পাওয়ার যে তাও না, বাট এখনকার জন্য এই কথাটা যদি আপনি মাইনে নেন তাহলে আপনার অনেক কিছু মিলে যাবে। ঠিক আছে, সো এখনকার জন্য আপনি মেনে নেন যে পোলার ফরম্যাট আর এক্সপোনেনশিয়াল ফরম্যাট হচ্ছে একই রকম জিনিস, জাস্ট ডিফারেন্ট ওয়েতে লেখা। ওকে, দ্যাটস ইট। আচ্ছা, এবং একটা থেকে আরেকটাই কিভাবে কনভার্ট করা যাবে যে জিনিসগুলো আমরা একটু আগে বললাম সেই জিনিসগুলা আমাদের বইতেও লেখা আছে, আপনি চাইলে বই থেকেও দেখে নিতে পারেন। এই যে 1J 2J ইত্যাদি ইত্যাদি কিভাবে বলা হইলো। এখন এগুলার যোগ বিয়োগ ছাড়া বাদ বাকি কখন কোন মানে কমপ্লেক্স নাম্বারের ফরম্যাট ফলো করবেন, এই নিয়মটা মাথায় কান খুলে শুনে রাখেন। যখন শুধুমাত্র ইম্পিডেন্স কনসিডার করতেছি, IMPEDANCE ইম্পিডেন্স নামে একটা টার্ম আছে, এখনো শুরু হয়নি ওটা, বাট এখনকার জন্য প্রয়োজনে খাতায় লিখে রাখেন। যখন শুধুমাত্র ইম্পিডেন্স নিয়ে আমরা কাজ করব শুধুমাত্র তখন রেক্টেঙ্গুলার ফরম্যাট, বাদ কি সব ক্ষেত্রে পোলার ফরম্যাট। বাই ডিফল্ট রুল ইজ টু ইউজ পোলার ফরম্যাট এভরিওয়্যার, যত জায়গায় আছে। ইভেন প্রশ্নের আনসার যদি আপনাকে লিখতে বলা হয়, কোনো কিছু না বলে দেয়, ইউ শুড কিপ ইউর আনসার ইন পোলার ফরম্যাট। কোনো কিছু না বলা থাকলে ইউর ডিফল্ট রুল শুড বি, ডিফল্ট চয়েস শুড বি টু ইউজ দ্য পোলার ফরম্যাট। বাট যদি বলে যে ইম্পিডেন্সের ভ্যালু বাইর করেন, তখন শুধুমাত্র রেক্টেঙ্গুলার ফরম্যাটে নিতে হবে, আদারওয়াইজ সব ক্ষেত্রে পোলার ফরম্যাট। সো নাও আমরা কখন পোলার কখন রেক্টেঙ্গুলার এগুলা আমরা ইউজ করব, এবং খেয়াল রাখতে হবে যে যোগ বিয়োগ গুণ ভাগগুলা কিভাবে হয়। যদি যোগ বিয়োগ করতে হয় তাহলে রেক্টেঙ্গুলার নাম্বার ইজ ইজিয়ার, বিকজ রিয়েল পার্ট যোগ, বিয়োগ করতে চাইলে ইমাজিনারি পার্ট বিয়োগ। রিয়েল মাঝখানে কিন্তু এই চিহ্নটা প্লাস মাইনাসে অলওয়েজ প্লাস থাকবে। সো বিয়োগ করতে হলে ইমাজিনারি পার্ট দুইটা বিয়োগ এবং রিয়েল পার্ট দুইটা বিয়োগ এবং ইমাজিনারি পার্ট দুইটা বিয়োগ। যোগ করার ক্ষেত্রে রিয়েল পার্ট দুইটা যোগ এবং ইমাজিনারি পার্ট দুইটা যোগ। only in these two cases rectangular format ভালো, যোগ বিয়োগ করার সুবিধা।
আদারওয়াইজ বাকি সব ক্ষেত্রে পোলার ফরম্যাট ইজিয়ার। পোলার ফরম্যাটের জন্য আমরা দেখতে পাচ্ছি যে যদি দুইটা কমপ্লেক্স নাম্বার গুণ আকারে থাকে, একটা হচ্ছে R1 এবং একটা হচ্ছে R2, তাহলে তার R পার্ট দুইটা গুণ হবে এবং অ্যাঙ্গেল পার্ট দুইটা যোগ হবে। একইভাবে ভাগ করতে গেলে তার R পার্ট দুইটা ভাগ হবে এবং অ্যাঙ্গেল দুইটা একটা একটা বিয়োগফল হবে। যদি রিসিপ্রোকাল, দ্যাট মিন্স উল্টানো বা ইনভার্স বের করতে বলে, R পার্টটা উল্টানো হবে এবং অ্যাঙ্গেলটা যা ছিল তা মাইনাস হয়ে যাবে, পজিটিভ থাকলে নেগেটিভ হয়ে যাবে। স্কোয়ার রুট মানে আরটা স্কোয়ার রুট হবে এবং অ্যাঙ্গেলটা 2 দিয়ে ভাগ হবে। কমন সেন্স খাটায় বুঝতেছেন, কিউব রুট মানে কিউব রুট অফ আর এবং 5/, কত বলেন তো? স্যার 3 হবে। 5/3 হবে। সো n তম রুট মানে 5/n হবে। আচ্ছা, এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, কমপ্লেক্স কনজুগেট। এটা আপনারা এইচএসসি তে জানেন, অনুবন্ধী জটিল সংখ্যা এই টাইপের একটা নাম দিয়ে। সো কনজুগেট মানে হচ্ছে জেড যেটা নাম্বার থাকবে এটার উপর একটা ছোট্ট করে একটা স্টার দেয়া থাকবে। দিস স্টার মিন্স দিস ইজ কনজুগেশন। কনজুগেট মানে হচ্ছে তার রিয়েল পার্ট যা ছিল তাই থাকবে, ইমাজিনারি পার্টের সাইন চেঞ্জ হয়ে যাবে। সো জেড যদি এক্স প্লাস জে ওয়াই হয়, জেড স্টার হবে এক্স মাইনাস জে ওয়াই। একইভাবে যদি পোলার নাম্বারে দেয়া থাকে, জেড যদি আর অ্যাঙ্গেল ফাই হয়, জেড স্টার বা কমপ্লেক্স কনজুগেট অফ জেড শুড বি আর অ্যাঙ্গেল মাইনাস ফাই, কিংবা ই টু দি পাওয়ার আর ই টু দি পাওয়ার মাইনাস জে ফাই, এক্সপোনেনশিয়াল ফরম্যাটে। মোট কথা ইমাজিনারি পার্ট অথবা অ্যাঙ্গেল পার্ট যেটাই থাকুক সেটার সাইন চেঞ্জ হয়ে যাবে, রিয়েল পার্ট বা রেডিয়াস পার্টের কোনো নাম বা সাইন চেঞ্জ হবে না, যা ছিল তাই থাকবে। এবং 1/j মানে মাইনাস জে, 1/j মানে মাইনাস জে, এটা ফার্স্টে বিশ্বাস হয় না, বাট আমাদের চোখে একটা প্রমাণ দিয়ে দেখানো যেতে পারে। 1/j উপরে নিচে যদি আপনি -1 দিয়ে গুণ করেন বা জে স্কোয়ার দিয়ে উপরে নিচে যদি আপনি আরেকবার জে দিয়ে গুণ করেন, তাহলে নিচে আসতেছে কি? So this is minus j. So 1/j মানে minus j, which is your সহজ জিনিস আর কি এরকম। এবং ফাইনালি যেটা নিয়ে আমাদের ফেজরের মূল সুবিধা সামনে আসতেছে, ফেজরের মূল এই যে এখানে এক্সপোনেনশিয়াল কেমনে আসলো, হাবিজাবি ইত্যাদি ইত্যাদি আছে, বাট ফেজরের মূল সুবিধা যেটা সামনে আসতেছি আমরা এখানে, ফেজরে নেওয়ার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন সহজ করে দেয়। যদি আপনার সাইন কস দিয়ে কোন একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করা লাগে, তাহলে খবর আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন চলে আসে। বাট যখন সেটা ফেজরে নিয়ে যান, জে ওমেগা দিয়ে গুণ এবং ইন্টিগ্রেশন মানে জে ওমেগা দিয়ে ভাগ। সো টাইম ডোমেইনে কোন একটা সাইনোসয়েডকে রিপ্রেজেন্টেশন যদি থাকে সাইনোসয়েডে, তাইলে সেটাকে ডিফারেন্সিয়েশন করা মানে হচ্ছে ডিডিটি, রিয়েল ডিফারেন্সিয়েশন করতে হবে। বাট এটাকে যদি ফেজরে নিয়ে যান, তাহলে ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ওই জগতে ডিফারেন্সিয়েট করা, কোনো কিছুকে ডিফারেন্সিয়েট করা মানে হচ্ছে তাকে জে ওমেগা দিয়ে গুণ করা এবং অন্যটাকে জে ওমেগা দিয়ে ভাগ করা ইত্যাদি ইত্যাদি। তো আমরা ইন্টিগ্রেশন মানে জে ওমেগা দিয়ে ভাগ এবং ডিফারেন্সিয়েশন মানে জে ওমেগা দিয়ে গুণ। আমরা বলতেছি যে টাইম ডোমেইন থেকে ফেজর ডোমেইনে ট্রান্সফর্ম করে ফেলছি এরকম। আমরা অঙ্কগুলা যদি দেখি, অঙ্কগুলা খুব সোজা। আপনাকে বলছি ইভ্যালুয়েট দিস কমপ্লেক্স নাম্বারস। কমপ্লেক্স নাম্বার গুলাকে ইভ্যালুয়েট করেন মানে সরল করেন, সরল অঙ্ক এগুলা। তো সরল অঙ্ক এগুলো খুব সোজা, কিভাবে করতে হয় আমরা জাস্ট একটা দুইটা দেখি। এইখানে সো সামথিং, এটা একটা কমপ্লেক্স নাম্বার জেড। সো সামথিং টু দি পাওয়ার হাফ, তার মানে কি এটা একটা রুট দেয়া আছে, রুট ওভার হোয়াট এভার। সো রুট ওভার জেড এরকম কি, রুট ওভার হোয়াট এভার এই পার্টটা দেয়া আছে। সো কোনো কিছু রুট নিতে হইলে আমরা শুধুমাত্র যোগ আর বিয়োগ ছাড়া সব ক্ষেত্রে পোলার ইউজ করব। সো সম্পূর্ণ টার্মটাকে তাহলে পোলারে কনভার্ট করে নিতে হবে। সো দিস পার্ট শুড বি এ পোলার নাম্বার, মাঝখানে যে অংশটুকু আছে সেই অংশটুকুকে একটা পোলারে কনভার্ট করে নেওয়া লাগবে। আচ্ছা, এই পার্টটুকু তার মানে কাজ হচ্ছে আমাকে এই পার্টটুকুকে পোলারে কনভার্ট করে ফেলতে হবে। ওকে, বাট দুইটা পোলার নাম্বার যোগ করা যাচ্ছে না। দুইটা পোলার নাম্বার যোগ করার জন্য আমাদেরকে এইটাকে আগে কার্টেসিয়ান বানিয়ে নেওয়া লাগবে। সো এইটাকে কার্টেসিয়ান নিলে কত হবে বলেন তো? 40 cos, একটু আগে করা হয়েছে, থিটা মানে হচ্ছে 50 ডিগ্রি। আমি আপাতত ডিগ্রিটা লিখতেছি না। 40 cos 50 ডিগ্রি প্লাস জে 40 sin 50 ডিগ্রি। ক্যালকুলেট করে যা পাইলেন তাই আনসার। একইভাবে দ্বিতীয়টার জন্য আপনি বের করতে পারেন হচ্ছে 20 cos -30 and 20 sin -30.
তো ক্যালকুলেট করে যা পাইলেন তাই ইওর আনসার। তাইলে এই দুইটা চলে আসলো আপনার এখান থেকে। আচ্ছা, এখন এই দুইটাকে যোগ করা যাবে, যেহেতু দুইটাকে যোগ করতে বলছে, তাহলে দুইটাকে যোগ করতে হলে কি করা লাগবে? রিয়েল পার্ট যোগ ইমাজিনারি পার্ট যোগ। যেহেতু ডিস্টিংক্ট অ্যাঙ্গেল দেয়া আছে, ইউ উইল গেট সামথিং ডিস্টিংটিভ, একটা সংখ্যা পাবেন এখানে, প্লাস জে ইনটু ইউ উইল গেট সাম আদার ডিস্টিংটিভ থিং। এখন যেটা দেয়া আছে, দিস ইজ ইন এক্সপোনেনশিয়াল অর কার্টেসিয়ান। এটাকে যদি আমরা বলি এ পাইছি এবং এখানে যদি বি পাইছি, এটা কি এক্সপোনেনশিয়াল নাকি পোলার নাকি কার্টেসিয়ান, কোনটা? দিস ইজ স্যার রেক্টেঙ্গেল হচ্ছে কার্টেসিয়ান আর কি। সো দিস ইজ কার্টেসিয়ান বা রেক্টেঙ্গুলার। আচ্ছা, তাহলে এইটাকে আমাকে নিতে হবে পোলারে, বিকজ আমার আলটিমেট রুট ওভার আছে। তাহলে এটাকে যদি আমি পোলারে নিতে চাই, তাহলে পোলারে নেওয়ার জন্য ফর্মুলাটা যেন কি ছিল? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দিস পার্ট শুড বি ইয়োর আর, এবং থিটা মানে হচ্ছে tan ইনভার্স y বাই x, তার মানে হচ্ছে b ডিভাইডেড বাই a, and this should be your angle. যত আসে তত, a আর b ডিস্টিংক্ট ভ্যালু আছে, ক্যালকুলেটরে এন্ট্রি দিবেন, বের হয়ে আসবে যা যা আসলো সম্পূর্ণটা। সো এখন এই পুরাটার উপর রুট ওভার দিতে বলছে, তাহলে সম্পূর্ণটার উপর রুট ওভার মানে কি? এই সম্পূর্ণটা যেটা পাইছেন এইটার একটা ডিস্টিংক্ট নাম্বার আসবে, আমরা ধরে নিচ্ছি c। তো z আপনাকে বের করতে বলা হয়েছে রুট ওভার c, অ্যাঙ্গেল এই পার্টটুকুকে আমরা নাম দিই মনে করি ডি। তাহলে এটা কি হয় মনে আছে? রুট ওভার করতে হইলে this will become root over c, আর the angle will become স্যার b 2 দিয়ে ভাগ করব by 2। শেষ পর্যন্ত যা আছে that will be your answer। এই পুরা স্টেপ করার পরে you will get your answer। এই যে এটা এন্টায়ার থিং আপনি ক্যালকুলেটরে করে আনসার চেক করে নিতে পারেন। একইভাবে এখানে খেয়াল করে দেখেন, স্টার দেয়া আছে, তার মানে এটা কি হবে? 3 প্লাস j5। 3 মাইনাস j5 এর উপরে স্টার দেয়া মানে হচ্ছে ইমাজিনারি পার্টের নাম সাইন চেঞ্জ হয়ে যাবে, 3 প্লাস j5 হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো খুব সোজা অঙ্ক, এগুলা এক্সামে কখনো আসে না, আসলেও 2 মার্কের অঙ্ক হিসেবে আসে। সো 2টা বা 3টা অঙ্ক দিয়ে 3 মার্ক বা 6 মার্ক ইত্যাদি ইত্যাদি দেওয়া হয়, সরল অঙ্ক হাবি যাবি। তারপরে অঙ্ক বলছে যে এই সাইনোসয়েড গুলাকে ফেজরে কনভার্ট করেন। এটা কত হবে বলেন তো? মুখোমুখি করা যায়, এবং এখানে দেখেন উইদিন ব্র্যাকেট টি লেখে নাই আমাদের বইতে। সো এটা কত হবে? 6 অ্যাঙ্গেল কত হবে? -40 -40। তারপরে এটা কত হবে? -4 অ্যাঙ্গেল 50। এটা কত হবে? -4 অ্যাঙ্গেল 50 নাকি অন্য কিছু? স্যার মুখোমুখি করা যাবে 50 স্যার -90 আগে স্যার কজে নিতে হবে। হ্যাঁ, কজে নিতে হবে, বাট ওই যে মনে আছে একটু আগে আমরা একটা টেবিল দেখছিলাম, যেই টেবিলের মধ্যে বলা ছিল যে যদি আপনার সাইন থাকে তাইলে একটা চোরা বুদ্ধি মেরে দিতে পারেন, -90 -90 লিখে দিতে পারেন। তার মানে আমরা বুঝতেছি যে যদি আমাদের ওইখানে সাইন থাকে, তাই জানি এখানে, সো এটাকে মুখোমুখি করতে হলে কি করব? -4 অ্যাঙ্গেল 50 -90 ডিগ্রি। 50 -90 কত হবে? তার মানে হচ্ছে -40। তাইলে -4 অ্যাঙ্গেল 40। 50 প্লাস 90 করছে কেন এখানে? ও আচ্ছা, মাইনাস সাইন ছিল, তো সরি ভুল করছি আমি, মাইনাস সাইন ছিল, যার কারণে এই ফর্মুলায় +90 আসবে। আমার এটা মনে ছিল না যে মাইনাস আর প্লাস উল্টা সাইনের ক্ষেত্রে, তার মানে এখানে 90 প্লাস করা লাগবে। মোট কথা সিম্পলি ফর্মুলায় বসাই দিছে, দিয়ে যে অ্যান্সার আসছে সেটাই। সো দিস ইজ সাইনোসয়েড, দিস ইজ ফেজর। অঙ্ক যেটা করতে গিয়ে আটকায় যাবেন এইটা 9.5 এর 2 নম্বরটা করতে গিয়ে আটকায় যাবেন এটা। এখানে একটু ট্রিকি ওয়েতে চিন্তা করা লাগবে, বাদ বাকি সবকিছু সত্যি। এখানে জাস্ট ফেজর বানাইতে বলছে, যেটা দেয়া আছে এটাকে ফেজর বানাইতে বলছে। সো দেয়া আছে এইটা। এখন আপনি এটাকে একটা জিনিস কল্পনা করছেন বলে প্যাচ লাগে যাচ্ছে আপনার, আপনি এটাকে দুইটা জিনিস কল্পনা করেন। এটা হচ্ছে এই অংশ, আর জে হচ্ছে শুধুমাত্র এটা। তাহলে শুধুমাত্র জে থাকা মানে হচ্ছে এটা হচ্ছে 0 প্লাস j1, আর এটা হচ্ছে এরকম। তাহলে এটা কত হবে? tan ইনভার্স 1 অ্যাঙ্গেল tan ইনভার্স কত হবে? 1/0। 1/0 মানে হচ্ছে 90 ডিগ্রি, তার মানে 1 অ্যাঙ্গেল 90 ডিগ্রি, মুখোমুখি করে ফেলা যাচ্ছে এটা। সো 1 অ্যাঙ্গেল
90 ডিগ্রি। আর এটা তো চোখ বন্ধ করেই বলে দেওয়া যাচ্ছে 8 অ্যাঙ্গেল কত হবে -20 ডিগ্রি। দুইটা পোলার নাম্বার গুণ করতে বলা হয়েছে, তাহলে কি হবে 1 এবং 8, 1 মাল্টিপ্লাইড বাই 8, আর অ্যাঙ্গেল কি হয় দুইটা যোগ হয়, তার মানে 90 যোগ -20 which is 70. সো দিস ইজ ইওর আনসার। সো একটাকে যদি ধরে চিন্তা করেন তাহলে টাফ হয়ে যাবে, সো দুইটা মিলে আলাদা আলাদা ভাবে চিন্তা করবেন, তাহলে ইট উইল বি ইজিয়ার। এই হচ্ছে এই ফেজর রিলেটেড ম্যাথ গুলা। এখন আপনাকে কেসিএল এবং কেভিএল এর অঙ্ক করতে বলা হচ্ছে। বলা হয়েছে যে মনে করেন এমন একটা অঙ্ক দেয়া আছে, এক্সাম্পল কত জানো এটা 9 পয়েন্ট সামথিং, এক্সাম্পল 9.6। সো এক্সাম্পল 9.6 এ আপনাকে যে অঙ্কটা দিছে এখানে অ্যাজ ইফ আপনাকে সার্কিট দেয় নাই, মুখে মুখে বলে দিছে অ্যাজ ইফ আপনার এদিক দিয়ে একটা কারেন্ট আসতেছে, সেটার নাম দেওয়া হয়েছে I1t। এখানে আবার দেখেন ওর I1t এটা লিখছে ঠিক। সো দিস ইজ I1t। আচ্ছা, এই দিক দিকে আর একটা কারেন্ট আসতেছে, দিস ইজ কল্ড I2t। ওভারঅল এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে কারেন্ট, দিস ইজ IT। আপনাকে বলা হয়েছে IT ইজ ইকুয়ালস টু হোয়াট? IT কত হবে? IT কত হবে? স্যার দুটো যোগ করে দেব। দুইটার যোগফল KCL, I1t প্লাস I2t। ওকে, তাহলে I1t এর ভ্যালু এবং I2t এর ভ্যালু বসায় দেই যত যত আছে। সো আমাদের প্রশ্নে দেয়া আছে I1t ইজ দিস মাচ and I2t is that much. এখন এই দুইটা জিনিস যোগ করেন, সাইন এ সাইন বি, কজ এ কজ বি ইত্যাদি ইত্যাদি করা লাগতো, ঝামেলা না এইভাবে যোগ করা। তার চেয়ে এক কাজ করি, আরেকটু সোজা উপায় আছে, এই আই গুলাকে ফেজর বানায় নি। সো লেটস সে আই গুলাকে ফেজর বানাই, তাহলে ক্যাপিটাল I1 কত হবে বলেন তো? ক্যাপিটাল I1 কত? 4 অ্যাঙ্গেল 30 ডিগ্রি, একক হলো অ্যাম্পিয়ার। I2 কত? ক্যাপিটাল লেটারে লিখতেছি কারণ দিস আর ইন ফেজর। I2 কত? 5 অ্যাঙ্গেল -20 -90, সো 5 অ্যাঙ্গেল 110 ডিগ্রি, -110 ডিগ্রি। ঠিক আছে না? কেন -90 করলাম? কারণ এখানে সাইন ছিল। সাইন থাকলে স্যার -90 ডিগ্রি করতে হবে। সাইন থাকলে -90 ডিগ্রি করা লাগবে। এখন আপনার কাজ কি? I1 প্লাস I2 বের করা। তাহলে I1 প্লাস I2 কত হবে? এই দুইটা কমপ্লেক্স নাম্বার যোগ করা লাগবে। সো 4 অ্যাঙ্গেল 30 ডিগ্রি প্লাস 5 অ্যাঙ্গেল -110 ডিগ্রি। সো ইফ ইউ হ্যাভ ইউর ক্যালকুলেটর, ক্যালকুলেটরের ওই মোডে যান, নিয়ে যোগ করেন। আমি পাইথন মুখস্থ নাই, আমি কোড ভুলে গেছি, কি কি জানি লিখতে হয় ঠিক খেয়াল নাই। এ ইজ ইকুয়ালস কেমন জানি লেখে, আচ্ছা এটা টাইম নষ্ট করে লাভ নেই, আপনি ক্যালকুলেটরে করেন। ক্যালকুলেটরে করে এখান থেকে যা আনসার আসে দ্যাট উইল বি ইওর আনসার। আচ্ছা, দ্যাট উইল বি যেটা আসে, কত আসে একটু করতে পারবেন কেউ? আমি অঙ্কটা করতে চাচ্ছি, যেহেতু এক্সাম্পলের অঙ্ক আমি আনসার দেখে নেই। দুইটার যোগফল হচ্ছে আপনি পোলার ফরম্যাটে এরকম পাবেন। তো দুইটা যোগ করে আপনি পোলার ফরম্যাটে ইউ গট সামথিং লাইক দিস, এরকম কিছু। আপনাকে কিন্তু চাওয়া হয়েছে টাইম ডোমেইনে ফাইন্ড देयर সাম, এখানে বললে আপনাকে টাইম ডোমেইনে বের করা লাগবে। সো দিস ইজ ইওর ফেজর ডোমেইন, তাহলে IT কত হবে? হাউ মাচ ইজ IT? তার মানে হচ্ছে এইটা, তারপরে জানি কি লিখতে হয়, কজ, মনে আছে? হারাই ফেলছি যদি অনেক দূরে। সো IT, আই দেয়া আছে এটা, সো দিস ইজ ইওর আই, দুইটার সাম হচ্ছে আই, তাহলে IT হচ্ছে 3.218 কজ ওমেগা। কি দেয়া ছিল? ওমেগা দেয়া ছিল না, ওমেগা টি, তার মানে ওমেগা টি যা ছিল তাই, কজ ওমেগা টি মাইনাস
56.97 ডিগ্রি। সো দিস ইজ ইয়োর আনসার। খেয়াল করতে হবে প্রশ্নে যদি কোনো কিছু না বলা থাকে আপনি সব সময় আনসারকে এই ফরম্যাটে নিয়ে আসবেন, পোলার ফরম্যাটে নিয়ে আসবেন। তারপরে যখন আপনার যোগফল চাওয়া হবে তখন ইউ শুড কনভার্ট ইট ব্যাক টু দ্য সাইনুসয়েডাল ফর্ম। সো খেয়াল করে দেখেন, আমাদের যদি এই ফেজর না থাকতো তাহলে আমাদেরকে কিন্তু এই যে ত্রিকোণমিতিক যোগটা এইটা আমাদেরকে নরমালি করা লাগতো। এখন কিন্তু এই হ্যাসেল থেকে আমরা বেঁচে গেছি। এখন আমরা সিম্পলি ক্যালকুলেটর ইউজ করতে পারতেছি বিকজ অফ ট্রান্সফর্মিং দ্য অ্যাবভ ইকুয়েশন ইনটু ফেজর ডোমেইন। লেট আস ডু দ্য লাস্ট ম্যাথ ফর টুডে। এটা তো পারবেন, এটা সিম্পলি দুইটা যোগ করা কেভিএল এর মতো, দুইটা 10 অ্যাঙ্গেল -10 অ্যাঙ্গেল -120 ডিগ্রি, আর এটা হবে 20 অ্যাঙ্গেল 45 ডিগ্রি। সিম্পলি দুইটাকে যোগ করবেন। এন্ড ফাইনালি আওয়ার লাস্ট ম্যাথ। স্যার জি স্যার 9.6 ম্যাথে স্যার প্লাস হবে না স্যার? কোনটা? স্যার যেহেতু স্যার V1 এর আগে স্যার মাইনাস দেওয়া আছে, একটু আগে এরকম একটা ম্যাথ করেছিলাম। সো ইট শুড বি -10 অ্যাঙ্গেল -30 +90। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটাকে যদি এইভাবে লিখতে চান, আমি এটাকে ফেজরটা করে দিই, কত হবে। সো দিস V1 উইদিন ব্র্যাকেট টি লেখা নাই ভদ্রলোকেরা। সো দিস শুড বি 10 অ্যাঙ্গেল -30 +90 ডিগ্রি। এইভাবে লেখা যাবে, অথবা এইভাবেও লেখা যাবে -10 অ্যাঙ্গেল -30 -90। ঠিক আছে না? দুইটাই একই রকম। সো আমি যদি যে এখানের মাইনাসটা এলিমিনেট করতে চাই তাহলে মনে মনে ওই যে মাইনাস সাইন আছে বলে এখানে ফর্মুলার প্লাস আসে। আর যদি আমি মনে করি যে না হোয়াট এভার অ্যাঙ্গেল হোয়াট এভার এইভাবে আছে, তাহলে হোয়াট এভার এর ভ্যালু এই যে -10, আর অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে যা থাকবে তার সাথে আবার -90 করা লাগবে, সেই জন্য -90। দুইটাই কারেক্ট। ঠিক আছে? ওকে, সো আওয়ার লাস্ট ম্যাথ, যেটা আমাকে 5 মিনিট সময় দেন, আশা করি শেষ করতে পারবো। এরপরে বলছে যে আপনাদের একটা ক্যাপাসিটর বা ইন্ডাক্টর দিয়ে তৈরি করা একটা কেভিএল ইকুয়েশন আছে। সো ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরের দিয়ে তৈরি করা কেভিএল ইকুয়েশন লুকস সামথিং লাইক দিস। আপনাকে বলছে এখান থেকে আইটির ভ্যালু বের করেন, বলছে এখান থেকে এই ইকুয়েশনটা সলভ করেন, সলভ করে এখান থেকে কারেন্টের ভ্যালুটা বের করেন। আমরা ক্যাপাসিটর ইন্ডাক্টরের ক্লাসে দেখাইছিলাম যে ইকুয়েশনটা কিভাবে আসে, এই টাইপের ইকুয়েশন কেমনে আসে ওই ক্লাসে দেখানো হয়েছিল। আজকে আমরা এটা দেখাবো না। আমরা যেটা করব এই ইকুয়েশনটাকে ট্রান্সফর্ম করব ফেজর ডোমেইনে, বিকজ আদারওয়াইজ ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা ঝামেলা আছে। সো আমরা লিখব ট্রান্সফর্মিং দ্য গিভেন ইকুয়েশন ইনটু ফেজর ডোমেইন। আমরা যদি ফেজরে নিয়ে যাই প্রিভিয়াস যে ইকুয়েশনটা আছে, তাহলে আই গুলা কি হয়ে যাবে? ক্যাপিটাল আই। সো উই শুড রাইট 4 ক্যাপিটাল আই, যেহেতু আইটা ছিল টাইম ডোমেইনে তাই স্মল, এটাকে ফেজরে নিয়ে গেলে ক্যাপিটাল হয়ে যাবে। সো তারপর 8 ইন্টিগ্রেশন মানে জে ওমেগা দিয়ে ভাগ। মনে আছে কিনা জানি না, আপনাদের বইতে একটু আগেই আমরা দেখাইছি যে ইন্টিগ্রেশন মানে হচ্ছে জে ওমেগা দিয়ে ভাগ, এবং ডিফারেন্সিয়েশন মানে জে ওমেগা দিয়ে গুণ। ইন্টিগ্রেশন মানে জে ওমেগা দিয়ে ভাগ, ডিফারেন্সিয়েশন মানে জে ওমেগা দিয়ে গুণ। সো আমরা এই জায়গায় আসতেছি যে ইন্টিগ্রেশন আছে। সো 8i এটাকে ভাগ করা লাগবে কি দিয়ে? জে ওমেগা দিয়ে। সো জে ওমেগা, তার মানে দিস ইজ দ্য ইন্টিগ্রেশন। আর -3i এটাকে কি করা লাগবে? জে ওমেগা দিয়ে গুণ করা লাগবে। সো যেহেতু গুণ, তাহলে উপরে না লিখি, একটু সাইডে লিখি। তাহলে এটাকে আমরা জে ওমেগা দিয়ে গুণ করব। সো জে ওমেগা, সো জে ওমেগা দিয়ে গুণ করা মানে ডিফারেন্সিয়েশন। সো ক্যাপিটাল আই এর ডিফারেন্সিয়েশন এটা হয়ে গেল। আর রাইট হ্যান্ড সাইড তো খুব সোজা, আমরা বলতে পারি 50 অ্যাঙ্গেল 75 ডিগ্রি। ওকে, এখন এখান থেকে আই এর ভ্যালু বের করা খুব সোজা কাজ। এখান থেকে আমরা যদি নেক্সট লাইনে আইটাকে কমন নেই, তাহলে ইট বিকামস 4 প্লাস 8 ডিভাইডেড বাই জে। সো 1/j মানে -j। এটাকে আমরা একটু পরে লিখবো। ওমেগার ভ্যালু কত আমাদের প্রশ্নে দেয়া আছে? হাউ মাচ ইজ ওমেগা? হাউ মাচ ইজ ওমেগা? 2 2 রেডিয়ান পার সেকেন্ড।
2 রেডিয়ান পার সেকেন্ড। সো ওমেগার ভ্যালু হচ্ছে 2। তার মানে যেই জায়গায় ওমেগা আছে সেই জায়গাতে আমরা 2 বসাই দিতে পারবো। ওমেগার যেখানে যেখানে আছে সেখানে 2 বসাই দিব। সো 2 এটা কাটা গিয়ে থাকে 4 এবং 1/j মানে হচ্ছে -j। সো 1/j কে আমরা -j আকারে লিখতে পারি। তার মানে সেকেন্ড টার্মটা বিকামস -j4 এন্ড তারপরেরটা যাচ্ছে হচ্ছে -j6 which is equals to 50 angle 75 degree. Now what is your I? তার মানে দাঁড়াচ্ছে, সো উপরে থাকতেছে হচ্ছে 50 angle 75 angle 75 ডিগ্রি এবং নিচে আছে হচ্ছে যা ছিল তাই, সো which is 4 j10 4 j10. সো ওপেন ইউর ক্যালকুলেটর এবং ফাইনালি দেখেন এটার আনসার কত আসে। যত আসে তত আনসার। সো যেহেতু এটা উদাহরণের অঙ্ক, আমি আনসারটা দেখে নিই। এটা না, the answer is 4 point এত অ্যাম্পিয়ার। সো ক্যালকুলেটরে আপনারা যখন করবেন ইউ উইল গেট দিস আনসার ডাইরেক্টলি ইন ইওর ক্যালকুলেটর। সরাসরি ক্যালকুলেটরে এই আনসারটা পেয়ে যাবেন। আফটারওয়ার্ডস আপনাকে আইটি বের করতে বলছে। সো হোয়াট শুড বি ইওর আইটি? আইটি কত হবে? সো এইটা অ্যামপ্লিটিউড হলো এটা, তারপরে কজ ওমেগা টি, ওমেগা মানে হচ্ছে 2 টি প্লাস হোয়াট এভার দ্য অ্যাঙ্গেল ওয়াজ 143.2। সো দিস ইজ ইউর আনসার। সো আপনাদের কিন্তু প্রশ্নে বলে দিছিল যে ক্যালকুলেট আইটি বের করেন। সো দিস ইজ ইউর ফাইনাল আনসার। আর যদি বলে যে আইটি বের না করে শুধু সাম বের করেন, তাহলে আপনি এই পর্যন্ত রেখে দিলেই হচ্ছে। সো যদি আপনাকে প্রশ্নে যেহেতু বলে দিছে যে আইটি বের করেন, দেখেন ওরা আইটি পর্যন্ত ক্যালকুলেট করে রেখে দিছে। খেয়াল করে দেখেন প্রশ্নে কারেন্ট আইটি ক্যালকুলেট করতে বলা হচ্ছে। পরেরটাও একই রকম, জাস্ট ডিফারেন্সিয়েশন মানে জে ওমেগা দিয়ে গুণ, ইন্টিগ্রেশন মানে জে ওমেগা দিয়ে ভাগ করে দিবেন, অঙ্ক দুইটা হয়ে যাবে। সো এই দুইটা অঙ্ক আমরা এক্সামে দেই, এক্সাম্পল 9.7 এবং প্র্যাকটিস প্রবলেম 9.7, দুইটা অঙ্কই একাধিকবার আমাদের এক্সামে আসছে। আজকে এইটুকুই থাক। থ্যাংক ইউ ভেরি মাচ। কোনো প্রশ্ন থাকলে বলেন। আমরা নেক্সট ক্লাসে চ্যাপ্টার 9 শেষ করে দিতে পারবো। সো আজকের ক্লাসে তাহলে আমরা মোটামুটি ফেজর রিলেটেড যা যা ছিল সবগুলা দেখলাম। ফেজরের 3টা ফরম্যাট কি কি রকম হয়, পোলার, রেক্টেঙ্গুলার এবং এক্সপোনেনশিয়াল, সেগুলার একটা থেকে আরেকটা কিভাবে কনভার্ট করা যায় ইত্যাদি ইত্যাদি দেখলাম। এবং কোন টাইপের যোগ বিয়োগ গুণ ভাগের জন্য কোন ফরম্যাট কোনটার জন্য ইজিয়ার, আমরা বলছি যোগ এবং বিয়োগ ছাড়া বাদ বাকি সব ক্ষেত্রে পোলার ফরম্যাট, শুধুমাত্র যোগ এবং বিয়োগের জন্য হচ্ছে রেক্টেঙ্গুলার বা কার্টেসিয়ান ফরম্যাট ইত্যাদি ইত্যাদি। তারপরে গিয়ে আমরা সিম্পল কিছু অঙ্ক দেখলাম যে ফেজরে নিলে আমাদের অঙ্কগুলো আসলে ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো সহজ হয়ে যায়, এবং ফেজরে নিলে আমাদের বাদ বাকি যে সাইন কস দিয়ে যোগ বিয়োগ এগুলো আর কি মোটামুটি সহজ হয়ে যায়। ফেজরের অ্যালজেব্রা যেহেতু ইজি, ক্যালকুলেটরে করা যাচ্ছে। ফেজরে নিলে সুবিধা হচ্ছে ক্যালকুলেটরে করা যাচ্ছে, আর ফেজরে না নিলে সাইন কস যোগ বিয়োগ করা বা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা ইটস ভেরি টাফ। সো ফেজরে নিয়ে আমরা জিনিসটাকে কোয়াইট ইজিলি ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করার জন্য সক্ষম হচ্ছি। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ, খোদা হাফেজ, ছুটি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।